আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ফিজিওলজি অফ এক্সাইটেবল টিস্যু বা উত্তেজিতা ধর্ম বিশিষ্ট কলার শারীরবিদ্যা। এই চ্যাপ্টারের শুরুতেই যেটা জানতে হবে সেটা হচ্ছে মলিকুলার মেকানিজম অফ কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ ডিফারেন্ট টাইপস অফ মাসেলস, circuitubular system and excitation, contraction coupling, different elastic components of muscles, heat production in muscle during activity, nerve impulse, compound action potential of nerve, membrane current and conductance, voltage gated channels, molecular basis of synaptic transmission, electron microscopic structure of myoneural junction activity zones, gutter post synaptic receptors EPP MEPP। তো ফার্স্ট অফ অল শুরু করছি হচ্ছে মায়োফাইব্রিল দিয়ে। হোয়াট ইজ মায়োফাইব্রিল? প্রতিটি পেশিকোষ অসংখ্য 1 to 2 ইউনিট ব্যাস সম্পন্ন প্রোটিন তন্তু বা মায়োফাইব্রিল থাকছে। তাতে প্রতিটি পেশিকোষে অসংখ্য প্রোটিন তন্তু বা মায়োফাইব্রিল থাকছে। প্রতিটি মায়োফাইব্রিলে পর্যায়ক্রমিক ঊর্ধ্ব এবং নিম্ন প্রতিসরাঙ্ক অঞ্চল রয়েছে। তাহলে প্রতিটি পেশিকোষে অসংখ্য ইনফিনিটি প্রোটিন তন্তু বা মায়োফাইব্রিল থাকছে এবং প্রতিটি মায়োফাইব্রিলে ঊর্ধ্ব এবং নিম্ন প্রতিসরাঙ্ক অঞ্চল রয়েছে। এবার ঊর্ধ্ব প্রতিসরাঙ্ক যে অঞ্চলটা সেটাকে বলা হয় এ ব্যান্ড এবং নিম্ন প্রতিসরাঙ্ক অঞ্চলটাকে বলা হয় হচ্ছে আই ব্যান্ড। প্রতিটি আই ব্যান্ডের মাঝখানে একটি ঊর্ধ্ব প্রতিসরাঙ্ক অঞ্চল থাকে, মানে যেটা নিম্ন প্রতিসরাঙ্ক অঞ্চল তার মধ্যে একটা ঊর্ধ্ব প্রতিসরাঙ্ক অঞ্চল থাকে, সেটাকে বলা হয় হচ্ছে জেড লাইন। প্রতিটি এ ব্যান্ডের মধ্যে একটি নিম্ন প্রতিসরাঙ্ক ধূসর অঞ্চল রয়েছে যেটিকে বলা হয় হচ্ছে এইচ জোন বা এইচ অঞ্চল। এবার এইচ অঞ্চলের মধ্যে একটি ঊর্ধ্ব সরাঙ্ক রেখা আছে যার নাম হচ্ছে এম ব্যান্ড। মায়োফাইব্রিলও তার মধ্যে এ এবং আই ব্যান্ড, যেটা হচ্ছে উচ্চ প্রতিসরাঙ্ক এবং মানে ঊর্ধ্ব এবং নিম্ন প্রতিসরাঙ্ক এবং আই ব্যান্ডের বিশেষ বিন্যাসের ফলে পেশিতন্তুকে আড়াআড়ি ডোরা কাটা সরেক বা ক্রস স্ট্রেটেড বলে মনে হয়। দুটি জেড লাইন, জেড লাইন কি না, আই ব্যান্ড যেটা হচ্ছে নিম্ন প্রতিসরাঙ্ক অঞ্চল মায়োফাইব্রিলের মধ্যে, তার মাঝখানে যে ঊর্ধ্ব প্রতিসরাঙ্ক অঞ্চলটা থাকছে সেটা হচ্ছে জেড লাইন। তো দুটি জেড লাইন এবং এর মধ্যবর্তী অংশ নিয়ে যে অঞ্চলটা গঠিত তাকে বলা হয় হচ্ছে সার্কোমিয়ার। অনেকগুলো সার্কোমিয়ার নিয়ে একটা মায়োফাইব্রিল গঠিত হয় এবং অনেকগুলি মায়োফাইব্রিল নিয়ে একটা পেশিকোষ গঠিত হয়। তাহলে আবারও বলছি ব্যাপারটা, যে প্রতিটি পেশিকোষে অসংখ্য প্রোটিন তন্তু বা মায়োফাইব্রিল থাকে। প্রতিটি মায়োফাইব্রিলে পর্যায়ক্রমিক ঊর্ধ্ব এবং নিম্ন প্রতিসরাঙ্ক অঞ্চল রয়েছে। ঊর্ধ্ব প্রতিসরাঙ্ক অঞ্চলটাকে বলা হয় হচ্ছে এ ব্যান্ড এবং যেটা নিম্ন প্রতিসরাঙ্ক অঞ্চল রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে আই ব্যান্ড। এবার ঊর্ধ্ব প্রতিসরাঙ্কর মধ্যে একটা নিম্ন ধূসর মানে নিম্ন প্রতিসরাঙ্ক ধূসর অঞ্চল রয়েছে যার নাম হচ্ছে এইচ জোন, আর আই ব্যান্ড যেটা হচ্ছে নিম্ন প্রতিসরাঙ্ক তার মধ্যে একটা ঊর্ধ্ব প্রতিসরাঙ্কযুক্ত অঞ্চল রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে জেড লাইন। এবার এইচ অঞ্চল মানে যেটা ঊর্ধ্ব প্রতিসরাঙ্ক এ ব্যান্ডের মধ্যে যে নিম্ন প্রতিসরাঙ্ক এইচ জোন রয়েছে সেই এইচ অঞ্চলের মধ্যে একটা ঊর্ধ্ব সরাঙ্ক রেখা রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে এম ব্যান্ড। এবং এ এবং আই এর বিশেষ বিন্যাসের ফলে পেশিতন্তুকে আড়াআড়িভাবে যদি দেখা হয় তাহলে ডোরাকাটা সরেক বলে মনে হচ্ছে বা ক্রস স্ট্রেটেড মনে হচ্ছে। এবার দুটো যে জেড লাইন রয়েছে সেই জেড লাইন এবং তার মধ্যবর্তী অংশ নিয়ে যে অঞ্চলটা গঠিত, দুটো জেড লাইন এবং তার মধ্যবর্তী অংশ নিয়ে যেটা গঠিত সেটা হচ্ছে সার্কোমিয়ার। এবার এই যে সার্কোমিয়ার, অনেকগুলো যখন সার্কোমিয়ার একসাথে হবে তখন অনেকগুলো সার্কোমিয়ারকে একসাথে আমরা বলবো হচ্ছে মায়োফাইব্রিল। আর এই মায়োফাইব্রিল নিয়ে অনেকগুলো মায়োফাইব্রিল নিয়ে তৈরি হচ্ছে পেশিকোষ। এবার আমরা চলে আসি ও ব্যান্ড কি। এইচ অঞ্চল যেটা বললাম যেটা হচ্ছে যে একটা মায়োফাইব্রিলের যে ঊর্ধ্ব প্রতিসরাঙ্ক অঞ্চল রয়েছে এ ব্যান্ড, সেই এ ব্যান্ডের যে মানে এইচ জোনটা রয়েছে যেটা হচ্ছে নিম্ন প্রতিসরাঙ্কযুক্ত অঞ্চল, সেই অঞ্চলের কাছে কিছুটা অংশে মায়োসিন এবং অ্যাক্টিন ফিলামেন্ট একসাথে থাকে। মানে এই জোনের কাছাকাছি যেটা থাকে সেটা হচ্ছে মায়োসিন এবং অ্যাক্টিন ফিলামেন্ট। মায়োসিন এবং অ্যাক্টিন ফিলামেন্ট থাকছে, তো এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে ও ব্যান্ড। এবার আমরা জানবো যে আই ব্যান্ড যেটা, সেই আই ব্যান্ড অঞ্চল মানে হচ্ছে একটা মায়োফাইব্রিলের যে নিম্ন প্রতিসরাঙ্কযুক্ত অঞ্চল সেটা হচ্ছে আই ব্যান্ড। তো এখানে কি কি প্রোটিন থাকছে? এই আই ব্যান্ড অঞ্চলে থাকে হচ্ছে অ্যাক্টিন প্রোটিন, থাকে হচ্ছে ট্রপোমায়োসিন, থাকে হচ্ছে ট্রপোনিন।
অ্যাক্টিন ফিলামেন্ট শৃঙ্খলের আকারে দড়ির মতো কুণ্ডলীকৃতভাবে পেঁচানো অবস্থা থাকে। অ্যাক্টিন ফিলামেন্ট কি থাকছে? শৃঙ্খলের আকারে দড়ির মতো কুণ্ডলীকৃত পেঁচানো অবস্থায় থাকছে। এরপর হচ্ছে ট্রপোনিন, যেটা সেটা কত প্রকারের হয়। এবার সেই ট্রপোনিনটা আবার তিনটি অংশ রয়েছে ট্রপোনিনের। একটা হচ্ছে ট্রপোনিন টি, একটা হচ্ছে ট্রপোনিন আই, একটা হচ্ছে ট্রপোনিন সি। টি ট্রপোমায়োসিনের সাথে ট্রপোনিন আই অ্যাক্টিনের সাথে যুক্ত থাকে। ট্রপোনিন টি ট্রপোমায়োসিনের সাথে ট্রপোনিন আই অ্যাক্টিনের সাথে যুক্ত থাকে। ট্রপোনিন ট্রপোমায়োসিন অ্যাক্টিন, এটা হচ্ছে আই ব্যান্ড অঞ্চলের প্রোটিন। এবার ট্রপোনিনের অংশগুলোর মধ্যে বলছি ট্রপোনিন টি, ট্রপোনিন আই এবং ট্রপোনিন সি। ট্রপোনিন টি ট্রপোমায়োসিনের সাথে যুক্ত থাকছে এবং ট্রপোনিন আই অ্যাক্টিং অঞ্চলের সাথে যুক্ত থাকছে এবং ট্রপোনিন সি ক্যালসিয়ামের সাথে যুক্ত থাকছে। সি ক্যালসিয়াম মনে রাখতে হবে, আই অ্যাক্টিং মনে রাখতে হবে এবং টি ট্রপোমায়োসিন, এভাবে মনে রাখতে হবে। এবার আমরা জানবো যে মায়োসিন কি। প্রতিটি মায়োসিন অণু 4টি হালকা শৃঙ্খল বা চেন দ্বারা গঠিত এবং 2টি ভারী শৃঙ্খল বা চেন দ্বারা গঠিত। প্রতিটি ভারী চেনের একটি গোলাকার মস্তক এবং লম্বা লেজের মতো অংশ থাকে। মস্তক অংশে 2টি নির্দিষ্ট স্থান থাকে, একটিতে এটিপি যুক্ত হয়, অপরটিতে অ্যাক্টিন যুক্ত হয়। অ্যাক্টিনের সাথে অপরটি অ্যাকচুয়ালি যুক্ত হয়, এটা হচ্ছে মায়োসিন। তাহলে কি প্রতিটি মায়োসিন অণু 4টি হালকা শৃঙ্খল বা চেন দ্বারা আর 2টি ভারী শৃঙ্খল দ্বারা থাকছে। ভারী শৃঙ্খলের সেটা হচ্ছে যে একটা গোলাকার মস্তক এবং একটি লম্বা লেজের মতো অংশ থাকে। যেটা হচ্ছে মস্তক, সেখানে 2টি অংশ থাকছে, নির্দিষ্ট স্থান থাকছে, একটাতে এটিপি যুক্ত হচ্ছে আর একটাতে অ্যাক্টিন যুক্ত হচ্ছে। এবার এই পেশি সংকোচন যখন হচ্ছে, পেশি সংকোচনের সময় অ্যাক্টিন মায়োসিনের মধ্যে কি ঘটে? এই অ্যাক্টিন মায়োসিন ব্যাপারটা কি? পেশি সংকোচনের সময় অ্যাক্টিন মায়োসিনের সংযুক্তি ঘটে। মায়োসিনের মস্তক অংশের এটিপিএজের মধ্যে একটা কার্যকারিতা রয়েছে, এটি এটিপিকে বিজারিত করে পেশি সংকোচনে শক্তি সরবরাহ করছে। তাহলে কি হচ্ছে না, পেশি সংকোচনের সময় অ্যাক্টিন মায়োসিনের সংযুক্তি ঘটছে, মায়োসিনের মস্তক অংশের এটিপিএজের মধ্যে কার্যকারিতা রয়েছে, এটিপিকে বিজারিত করে পেশি সংকোচনের শক্তি সরবরাহ করছে। এবার হচ্ছে এক একক মসৃণ পেশি এবং বহু একক মসৃণ পেশির মধ্যে বৈশিষ্ট্য কি? এক একক মসৃণ পেশি বা যেটাকে বলা হয় আন্তর্যন্ত্রীয় এবং বহু একক সেটাকে বলা হয় হচ্ছে মাল্টিপল ইউনিট। স্মুথ মাসেল। আন্তর্যন্ত্রীয় বা এক একক বা সিঙ্গেল ইউনিট কি, স্মুথ মাসেল কি? এগুলি হৃৎপেশির মতো সিনসিটিয়াম গঠন করে এবং গুচ্ছের আকারে থাকে। আর বহু একক যেটা মাল্টিপল ইউনিট মসৃণ পেশি, এখানে পেশিগুলি ঐচ্ছিক পেশির মতো আলাদা থাকে, সিনসিটিয়াম গঠন করে না। তাহলে এখান থেকে আমরা পার্থক্য নিরূপণ করতে পারছি যে আন্তর্যন্ত্রীয় বা এক একক বা সিঙ্গেল ইউনিট যে মসৃণ পেশি, এগুলি হৃৎপেশির মতো সিনসিটিয়াম গঠন করছে এবং গুচ্ছের আকারে থাকছে। আর বহু একক মসৃণ পেশি, এই পেশিগুলো ঐচ্ছিক পেশির মতো আলগা থাকছে এবং সিনসিটিয়াম গঠন করে না। এরপর আমরা শ্বেতপেশি বা দ্রুতগতি পেশি সম্পর্কে জানবো। একই সাথে লোহিত পেশি বা ধীরগতি পেশি বলতে কি বোঝানো হয় সেটাও আমরা জানবো। গঠন এবং কাজের প্রকৃতি অনুসারে অস্থিপেশিকে 2টি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে শ্বেতপেশি বা দ্রুতগতি পেশি। এই পেশিতন্তুতে মায়োগ্লোবিন কম থাকার জন্য দেখতে অনেকটা হালকা রঙের হয়, তাই একে বলা হয় শ্বেতপেশি। এর সংকোচন প্রসারণ দ্রুত গতিতে হয় বলে একে দ্রুতগতি পেশিও বলা হচ্ছে। আর লোহিত পেশি বা ধীরগতি পেশিকে, এই পেশিতন্তুতে মায়োগ্লোবিন বেশি থাকে বলে একে ধূসর দেখায় এবং সংকোচন প্রসারণ লাল জাতীয়, সংকোচন প্রসারণ হয় আস্তে আস্তে হয় বলে এটাকে বলা হয় হচ্ছে ধীরগতি পেশি। ঐচ্ছিক পেশি, মসৃণ পেশি ও হৃৎপেশির মধ্যে কার টুইচ সবচেয়ে কম এবং কার বেশি সেটা আমরা জানবো। তার আগে আমরা এটা জানবো যে পেশি টুইচটা কি। পেশি তন্তুকে উত্তেজিত করলে এটি সংকুচিত হয়ে সাড়া দেয়, মানে যখনই আমি যে মাসেল ফাইবারটা রয়েছে সেটাকে যখন আমি এক্সাইটেড করে দিচ্ছি কোনোভাবে, তাহলে এটা সংকুচিত হচ্ছে এবং সাড়া দিচ্ছে, একে পেশির সংকোচনশীলতা বলা হয়। প্রথমে পেশিটি সংকুচিত হচ্ছে এবং পরে প্রসারিত হচ্ছে, তারপরেই বেসিক্যালি একটা রেসপন্স আসছে। তো এই দুটি দশাকে একসাথে বলা হয় পেশি টুইচ। তার মানে পেশি টুইচ মানে যখন কোনো রকম উত্তেজনার জন্য পেশি যখন সংকুচিত হচ্ছে এবং প্রসারিত হচ্ছে, 2টি পর্যায়ক্রমিক ঘটনা ঘটছে এবং এই দুটি ঘটনা, 2টি দশাকে একসাথে বলা হয় হচ্ছে পেশি টুইচ। এবার ঐচ্ছিক মসৃণ এবং হৃৎপেশির মধ্যে কি কোনটার পেশি টুইচ বেশি এবং কম? না, 3টি পেশির মধ্যে ঐচ্ছিক পেশির সংকোচন প্রসারণ সবচাইতে তাড়াতাড়ি হয়, এর টুইচ হচ্ছে সব থেকে কম।
কারণ সংকোচন প্রসারণটা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে, টুইচটা হচ্ছে কম। হৃৎপেশির টুইচ সময় ঐচ্ছিক পেশির চাইতে হচ্ছে, টুইচের সময়টা ঐচ্ছিক পেশির চাইতে বেশি হয়। মসৃণ পেশির সংকোচন প্রসারণ অনেকটা প্রলম্বিত, মানে দেরিতে হচ্ছে। এর টুইচ সময় অন্য দুটির পেশির টুইচের সময়ের থেকে অনেক বেশি। তার মানে আমরা কি জানছি যে সংকোচন প্রসারণ এবং টুইচটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ঐচ্ছিক পেশির সংকোচন প্রসারণ তাড়াতাড়ি হচ্ছে, এর টুইচ কম। মসৃণ পেশির সংকোচন প্রসারণ অনেক প্রলম্বিত, অনেক দেরিতে হচ্ছে, এর টুইচ বেশি। আর হৃৎপেশির টুইচ অপেক্ষাকৃত ঐচ্ছিক পেশির থেকে বেশি। এবার শ্বেত পেশি এবং লোহিত পেশির মধ্যে কোন পেশির টুইচ বেশি এবং কম সেটা নিয়ে একটু আলোচনা করি। ঐচ্ছিক পেশির ক্ষেত্রে শ্বেত পেশি সংকোচন এবং প্রসারণ অনেক কম সময়ের মধ্যে হয়, এদের দ্রুত টুইচ পেশি বলে। আর অপরপক্ষে লোহিত পেশির সংকোচন প্রসারণ যে টুইচ সংকোচন প্রসারণটা শ্বেত পেশির তুলনায় বেশি হচ্ছে। তার মানে টুইচ যে সময়টা, লোহিত পেশি সংকোচন প্রসারণ কাল শ্বেত পেশির তুলনায় বেশি, তার মানে টুইচ সময়টা, এদের ধীর টুইচ পেশি বলা হয়। আবারও বলছি, ঐচ্ছিক পেশির ক্ষেত্রে শ্বেত পেশির সংকোচন প্রসারণ অনেক কম সময়ের মধ্যে হয়, এদেরকে দ্রুত টুইচ পেশি বলে। আর লোহিত পেশির ক্ষেত্রে যেহেতু সংকোচন প্রসারণ কালটা শ্বেত পেশির তুলনায় বেশি হচ্ছে, এদেরকে ধীর টুইচ পেশি বলা হয়। এরপরে আমরা ক্রোনাক্সি এবং রিওপসের ব্যাপারে আলোচনা করব। সজীব কোষের মৌলিক বৈশিষ্ট্যই হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া, এটা আমরা প্রত্যেকে জানি, একে বলা হয় হচ্ছে উত্তেজিতা। এবার এই রিওবেস বা ক্রোনাক্সির সাহায্যে এর পরিমাপটা করা হয়। উদ্দীপনার শক্তিকে রিওবেস এবং উদ্দীপনার স্থিতিকালকে বলা হয় হচ্ছে ক্রোনাক্সি। যে ন্যূনতম গ্যালভানিক প্রবাহ বা মিনিমাম গ্যালভানিক কারেন্ট কোষ বা কলার মধ্যে দিয়ে অনির্দিষ্টকাল প্রবাহিত হতে দিলে, সময় দিচ্ছি না, অনির্দিষ্টকাল প্রবাহিত হতে দিলে কোষ বা কলা উত্তেজিত হয়, তাকে বলা হয় রিওবেস। তার মানে কি, যেটা হচ্ছে উত্তেজনা, যেটা উদ্দীপনার শক্তি, সেটাই হচ্ছে রিওবেস। উদ্দীপনার শক্তি রিওবেসের থেকে কম হলে কলা বা কোষ উত্তেজিত কিন্তু হবে না, মানে যে ন্যূনতম গ্যালভানিক প্রবাহতে একটা উত্তেজিত হচ্ছে সেটাই হচ্ছে রিওবেস। এবার রিওবেসের দুগুণ প্রবাহ মানে টুয়াইস রিওবেস, যে ন্যূনতম সময়ের জন্য কোনো কোষ বা কলার প্রয়োগ করলে তবেই সেটা উত্তেজিত হয়, তাকে বলা হয় হচ্ছে ক্রোনাক্সি। মানে রিওবেসের যে দুগুণ প্রবাহ, আমি তার টুয়াইস করে দিচ্ছি, এবার সেটা যে ন্যূনতম সময়ের জন্য কোনো কোষ বা কলার প্রয়োগ করলে সেটা উত্তেজিত হচ্ছে, সেটা হচ্ছে ক্রোনাক্সি। মানে এটা টাইম ফ্যাক্টরকে ডিনোট করছে। ক্রোনাক্সির সাথে উত্তেজিতার যে মান সেটা প্রকাশ করা যায়। উত্তেজিতা এবং ক্রোনাক্সি ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে, অর্থাৎ উত্তেজিতা যদি বেশি হচ্ছে ক্রোনাক্সি কম হবে। কারণ সময়টা তাহলে উত্তেজিতা বেশি হচ্ছে, তাহলে সময়টা সেক্ষেত্রে কম লাগছে, মানে ন্যূনতম যেটা, সেটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে পূর্ণ এবং ব্যর্থ সূত্র। কোনো ক্ষেত্রে উত্তেজিতা বা এক্সাইটেবিলিটি এমন হয় যে উদ্দীপনা প্রয়োগ করলে কোষ বা কলা হয় সর্বাধিক সাড়া দেয়, নয় মোটেই সাড়া দেয় না। এই বৈশিষ্ট্য বা ধর্মকে বলা হয় হচ্ছে পূর্ণ, অল অর নান যেটা ল, সেটা হচ্ছে পূর্ণ বা ব্যর্থ সূত্র। কোনো পেশিতন্তুতে উদ্দীপনা প্রয়োগ করলে পেশির সংকোচন সর্বাধিক হয় অথবা মোটেই হচ্ছে না। পেশি সংকোচনের এই বৈশিষ্ট্যকেই বলা হচ্ছে এটি। ঐচ্ছিক পেশির ক্ষেত্রে প্রতিটি পেশিতন্তু আলাদা থাকে, পরস্পরের সাথে যুক্ত থাকে না, সেই জন্য এই সূত্রটি প্রতিটি পেশির ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। কিন্তু কিছু মসৃণ পেশির ক্ষেত্রেও তাই, কিন্তু হৃৎপেশির ক্ষেত্রে প্রতিটি পেশিতন্তু কার্যগতভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে, সেজন্য এই সূত্রটি সমস্ত হৃৎপিণ্ডের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, কারণ যেখানে একভাবে থাকে, জোট বেঁধে থাকে। পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন হচ্ছে সমটান পেশি এবং সমদৈর্ঘ্য পেশি কি? যে পেশি সংকোচনের সময় পেশি কোষ বা পেশিতন্তুর দৈর্ঘ্য কমে যায়, স্থূলতা বাড়ে কিন্তু পেশি টান সমান থাকে, কারণ সমটান বলা হচ্ছে। পেশি টান সমান, দৈর্ঘ্য কমছে, স্থূলতা বাড়ছে, তাকে বলা হয় সমটান পেশি সংকোচন। পেশির সংকোচন উপাদান এর জন্য দায়ী। এই প্রকার সংকোচনে বাহ্যিক কাজ সম্পন্ন হয়, কারণ এক্ষেত্রে পেশি সংকোচনের ফলে বোঝা বা যেটা লোড সেটা স্থানান্তরিত হচ্ছে। কোনো বস্তু তোলার সময় এই প্রকার সংকোচন দেখা যায়, যে দৈর্ঘ্যটা সেখানে পরিবর্তিত হচ্ছে, কমে আসছে, স্থূলতা বাড়ছে, কিন্তু টানটা সেক্ষেত্রে একরকম থাকছে।
বাহ্যিক কাজ সম্পন্ন হচ্ছে, পেশি সংকোচনের ফলে বোঝা স্থানান্তরিত হয়। আর সমদৈর্ঘ্য পেশি কি? যে সংকোচনের সময় পেশির দৈর্ঘ্য অপরিবর্তিত থাকছে, সমদৈর্ঘ্য মানে দৈর্ঘ্যটা অপরিবর্তিত থাকবে, পেশির টানটা বেড়ে যাচ্ছে, এই সংকোচনের জন্য পেশি স্থিতিস্থাপক উপাদান দায়ী। তাহলে পেশি সংকোচ উপাদান দায়ী হচ্ছে সমটান পেশির জন্য, পেশির স্থিতিস্থাপক উপাদান দায়ী হচ্ছে সমদৈর্ঘ্য পেশির জন্য। এই প্রকার সংকোচনের সময় বাহ্যিক কাজ সম্ভব হয় না, কারণ কার্যত কোনো বস্তু বোঝা স্থানান্তরিত হয় না। অত্যাধিক ভারী বস্তুকে মানে বারবার নিষ্ফল প্রচেষ্টার সময় সমদৈর্ঘ্য পেশির সংকোচন ঘটছে, সমদৈর্ঘ্য পেশির সংকোচন ঘটছে এই সময়। অত্যাধিক ভারী বস্তুকে যখন নিষ্ফল প্রচেষ্টার সময় মানে আমরা যখন সেটাকে ঘোরানোর চেষ্টা করছি, তোলার চেষ্টা করছি, এক্ষেত্রে বোঝা তোলা হয় না, স্থৈতিক কাজে এটি ব্যবহার করা হয়। আগেরটি যেরকম স্থানান্তরিত হচ্ছে, বোঝা তোলার কাজে ব্যবহৃত হচ্ছে, এটা হয় না। তাহলে আমরা যদি দুটোর ক্ষেত্রে একটা পার্থক্য নিরূপণ করতে চাই, তাহলে সংকোচনের সময় পেশির দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে সমটানে, আর সমদৈর্ঘ্যতে হচ্ছে না। সমটানে পেশিটান এক থাকছে, সমদৈর্ঘ্যতে পেশিটান বেড়ে যাচ্ছে। সমটানে সংকোচনের সময় বাহ্যিক কাজ হচ্ছে কারণ বোঝা তোলা হচ্ছে, এক্ষেত্রে তা হয় না। আর সমটানটা গতিশীল কাজে ব্যবহৃত হয়, গতিশীল কাজ সমকেন্দ্রিক বা কনসেন্ট্রিক অর্থাৎ বহিঃকেন্দ্রিক, এবং সমদৈর্ঘ্য সংকোচন হচ্ছে স্থৈতিক স্ট্যাটিক কাজে ব্যবহৃত হচ্ছে। এবারে আমরা জানব যে নিঃসার কাল কি। পেশি তন্তুকে একবার উত্তেজিত করলে তার স্বাভাবিক উত্তেজিতা ফিরে আসতে কিছু সময় লাগে। পেশি তন্তুকে উত্তেজিত করলে কিছুক্ষণ পর্যন্ত সেটি সমান ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় উদ্দীপনায় কিন্তু সাড়া দেয় না, প্রথম উদ্দীপনাটাই কিছুক্ষণ ধরে রাখতে পারে। এই সময়কে বলা হয় নিঃসার কাল। একবার উদ্দীপনায় সাড়া দিলে প্রথমে কিছুক্ষণের জন্য পেশির উত্তেজিতা একদম থাকে না, এই সময়কালকে বলা হয় সম্পূর্ণ নিঃসার কাল। এই সময় পেশিটি যে কোনো অধিক ক্ষমতা সম্পন্ন উদ্দীপনাতে সাড়া দেয় না। বিভিন্ন অস্থি পেশিতে এর স্থায়িত্ব হচ্ছে 5 to 50 মিলিসেকেন্ড। এরপর আরও কিছুক্ষণ পেশির উত্তেজিতা কিছুটা বাড়ে, কিছুটা স্বাভাবিকের থেকে কম থাকে। এই সময়কালকে বলা হচ্ছে আপেক্ষিক নিঃসার কাল। এই সময় পেশিকে অধিক ক্ষমতা সম্পন্ন উদ্দীপনা দিলে সাড়া পাওয়া যায়। শ্বেতপেশির নিঃসার কাল লোহিত পেশির তুলনায় কম। এটাও কিন্তু শ্বেতপেশি এবং লোহিত পেশির একটা বড় পার্থক্য। একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন যে হৃৎপেশির ক্ষেত্রে অবসাদ বা টিটেনাস দেখা যায় না কেন? মানে এ কখনো থাকান বা চুপড়ে বসে থাকলেও সেরকম হয় না। তো ঐচ্ছিক পেশি, মসৃণ পেশি এবং হৃৎপিণ্ডের পেশি, তিনটে পেশির মধ্যে ঐচ্ছিক পেশির নিঃসারকাল হচ্ছে সব থেকে কম। মসৃণ পেশির হচ্ছে সব থেকে বেশি, হৃৎপেশির নিঃসারকাল ঐচ্ছিক পেশির চাইতে বেশি, কিন্তু মসৃণ পেশির চাইতে কম। হৃৎপিণ্ডের ক্ষেত্রে যতক্ষণ পেশি সংকুচিত অবস্থা থাকে ততক্ষণ পেশিটি কোনো উদ্দীপনায় সাড়া দেয় না, এই সময় পেশিটি সম্পূর্ণ নিঃসারকাল অবস্থায় থাকছে। এই জন্য হৃৎপেশির ক্ষেত্রে টিটেনাস এবং অবসাদ দেখা যায় না, কোনো রকম ফ্যাটিক দেখা যায় না। তার কারণ যে সময় সংকুচিত থাকছে সেই সময় কোনো উদ্দীপনায় সাড়া দিচ্ছে না, ওটা সম্পূর্ণ নিঃসারকাল থাকছে। এবারে টিটেনাস যেটা বললাম সেটা কি? প্রথম কথা আমরা জানি যে মাসেল টুইচ বা পেশি টুইচ কি, যে একক উদ্দীপনা প্রয়োগ করলে পেশি একবার সংকুচিত হচ্ছে তারপরে প্রসারিত হচ্ছে পূর্বাবস্থায় ফিরে আসছে, এটাকে বলা হয় পেশি টুইচ বা মাসেল টুইচ। কিন্তু একটি বিশেষ পেশিতে পরপর উদ্দীপনা প্রয়োগ করলে পেশিটি উদ্দীপনা প্রয়োগের সমস্ত সময় জুড়ে সংকুচিত অবস্থাতেই থেকে যায়, এই রকম সংকোচকে বলা হয় টিটেনাস। প্রতিটি পেশির টুইচের সংকোচন কালের মধ্যে যদি দ্বিতীয় উদ্দীপনা গিয়ে পড়ে তাহলে পেশিটি প্রসারিত হওয়ার আগে আবার দ্বিতীয় উদ্দীপনায় সাড়া দিয়ে দেয়, ফলে আবার পেশিটি কিন্তু সংকুচিত অবস্থায় থেকে যায়। এটি ঐচ্ছিক পেশিতে কিন্তু পাওয়া যায়। হৃৎপেশির সংকোচন কাল এবং সম্পূর্ণ নিঃশ্বাস কাল হচ্ছে সমান, সংকোচন হলো এবং সম্পূর্ণ নিঃশ্বাস কালটাও সমান হলো, তার মানে দ্বিতীয়বার প্রয়োগ করার পরে উত্তেজনা সে কিন্তু সাড়া দেবে না। এবার সম্পূর্ণ নিঃশ্বাস কাল মানে কি, তার একটা রেস্ট হয়ে যাচ্ছে, ফলে সে কখনো ফ্যাটিক হচ্ছে না। এটাকে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড বলা হচ্ছে। সেই জন্য সংকোচনকালে দ্বিতীয় উদ্দীপনা এটি সাড়া দেয় না, তাই টিটেনাসও হয় না, যেটা আগের কোয়েশ্চেনের একটা রেলিভেন্ট ক্লু বলা যেতে পারে। একটা ভীষণ ইন্টারেস্টিং টপিক সেটা হচ্ছে মরণ সংকোচ। এই মরণ সংকোচ কি? মরণের পর, মৃত্যুর পর ঐচ্ছিক পেশি দৃঢ় বা শক্ত হয়ে ওঠে। ভীষণ ইন্টারেস্টিং এটা। পেশির এই অবস্থাকে বলা হয় হচ্ছে রাইগোর মর্টিস, যেটাকেই বাংলাতে বলা হয় হচ্ছে মরণ সংকোচ। এটি সব পেশিতে একসঙ্গে শুরু হয় না। প্রথমে নিচের চোয়ালের পেশিতে এর দৃঢ়তা দেখা যায়, পরবর্তীকালে পেশিতে অবস্থিত উৎসেচকের ক্রিয়ার ফলে পেশিকোষ নষ্ট হয়ে যায় এবং মরণ সংকোচ অন্তর্হিত হয়, পেশিগুলি তখন শিথিল হয়ে যায়। মৃত্যুর 3 ঘন্টার মধ্যে, এই যে বলা হয় যে 3 ঘন্টার আগে মানে ডিক্লেয়ার করা হবে না যে লাইক হি অর শি ইজ ডেড, তো সেটা কেন না মৃত্যুর 3 ঘন্টার মধ্যে মরণ সংকোচ সম্পূর্ণ হচ্ছে,
কারণ কি 3 ঘন্টা ধরে রাইগর মাউটি চলতে থাকে, হাত পা নাড়ানো এসব ইত্যাদি চলতে থাকে, তখন ডেফিনেটলি রিলেটিভস বা অন্যান্যরা যারা জানে না ব্যাপারটা, মেডিকেল নলেজ সেরকম নেই, তারা ভাববে যে না এই তো নড়ছে তার মানে বেঁচে আছে। তো এটা মোটামুটি 3 ঘন্টা থেকে 12 থেকে 36 ঘন্টার মধ্যে কিন্তু অন্তর্হিত হয়। মৃত্যুর পর কোষের মধ্যে বিপাক্রিয়া বন্ধ হয়ে যায়, ফলে এটিপি উৎপন্ন হয় না। এটিপির অভাবের জন্য পেশির এই প্রকার দশা কিন্তু দেখা যায়। কোনো এনার্জি প্রোডাকশন হচ্ছে না। মরণ সংকোচনকে পেশির অপরিবর্তনযোগ্য স্থায়ী সংকোচ বলা হয়, যা পরিবর্তনযোগ্য নয়, যা পরিবর্তন করা যায় না, এবং স্থায়ী পার্মানেন্ট সংকোচন পার্মানেন্ট হয়ে গেল, আর পুনরুদ্ধার হবে না। এটিপির অভাবে সংকোচী প্রোটিন অ্যাক্টিন ও মায়োসিনের মধ্যে চিরস্থায়ী সংযোগ ঘটছে, তারই ফলে মরণ সংকোচ দশার সৃষ্টি হচ্ছে। তার মানে এটিপি থাকছে না, সংকোচী প্রোটিন অ্যাক্টিন মায়োসিনের মধ্যে চিরস্থায়ী একটা সংযোগ ঘটে গেল, ব্যাস মরণ সংকোচ দশার সৃষ্টি হয়ে গেল। এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাব। এমইপিপি এবং এগুলো নিয়ে একটু আলোচনা করা যাক এখন। এমইপিপি এবং ইপিপি। এমইপিপি মানে কি? মিনিয়েচার এন্ড প্লেট পোটেনশিয়াল। মিনিয়েচার এন্ড প্লেট পোটেনশিয়াল নার্ভ ঐচ্ছিক পেশি সংযোগস্থলে মোটর এন্ড প্লেট আছে। কি বললাম? মিনিয়েচার এন্ড প্লেট পোটেনশিয়াল নার্ভ ঐচ্ছিক পেশির সংযোগস্থলে মোটর এন্ড প্লেট রয়েছে। বিশ্রামরত অবস্থায় অর্থাৎ কোনো উদ্দীপনা ছাড়া এখানে অবস্থিত চেষ্টীয় নার্ভ প্রান্ত থেকে অল্প পরিমাণে অ্যাসিটাইল কোলিন ক্ষরিত হয়। এটি মোটর এন্ড প্লেটে অবস্থিত গ্রাহকের সাথে যুক্ত হয়ে স্বল্প মাত্রায় এন্ড প্লেট বিভব বা এন্ড প্লেট পোটেনশিয়াল উৎপন্ন করে। একে বলা হয় হচ্ছে এমইপিপি। আবারও বলছি, এমইপিপির পুরো কথাটা হচ্ছে মিনিয়েচার এন্ড প্লেট পোটেনশিয়াল। এবার নার্ভ ঐচ্ছিক পেশি সংযোগস্থলে থাকছে মোটর এন্ড প্লেট। এবার বিশ্রাম যখন থাকছে, বিশ্রামরত অবস্থায় কোনো উদ্দীপনা ছাড়া এখানে অবস্থিত চেষ্টীয় নার্ভ প্রান্ত থেকে অল্প পরিমাণে অ্যাসিটাইলকোলিন রিলিজ হচ্ছে। এটি মোটর এন্ড প্লেটে অবস্থিত গ্রাহকের সাথে যুক্ত হচ্ছে। যখন রেস্টিং ফেজে থাকছে অ্যাসিটাইলকোলিনটা, তখন যুক্ত হয়ে স্বল্প মাত্রার একটা এন্ড প্লেট পোটেনশিয়াল বা এন্ড প্লেট বিভব তৈরি করছে। একেই বলা হয় মিনিয়েচার এন্ড প্লেট পোটেনশিয়াল বা সংক্ষেপে এমইপিপি। আর ইপিপি কি? যেটা হচ্ছে মিনিয়েচার নয়, এন্ড প্লেট পোটেনশিয়াল। সেটা হচ্ছে নার্ভ ঐচ্ছিক পেশি সংযোগস্থলে মোটর এন্ড প্লেট রয়েছে। আমরা জানি চেষ্টীয় নার্ভ বা মোটর নার্ভ উদ্দীপিত হলে নার্ভ প্রবাহী নার্ভ প্রান্তে অ্যাসিটাইলকোলিনকে ক্ষরণ করছে। এটা রেস্টিং ফেজে না, নর্মালি যখন উদ্দীপিত হচ্ছে। আর এমইপিপি যখন রেস্টিং ফেজে, উদ্দীপনা ছাড়া। আচ্ছা, তো যখন চেষ্টীয় নার্ভ উদ্দীপিত হচ্ছে, এটি এনপ্লেটে অবস্থিত গ্রাহকের সাথে যুক্ত হয়ে মোটর এনপ্লেট বিভব তৈরি করছে। ইপিপির পরিমাণ মতো হলে পেশিতে ক্রিয়া বিভব, যেটা মানে ইপিপির একটা থ্রেশহোল্ড গেলে অপটিমাম, সেটা পরিমাণ মতো হলে, তো অপটিমাম না, একটা মোটামুটি একটা থ্রেশহোল্ড ভ্যালু অবধি গেলে তো ক্রিয়া বিভব বা মাসেল অ্যাকশন পোটেনশিয়াল উৎপন্ন হচ্ছে। এখানে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ উৎসেচক রয়েছে। এই অ্যাসিটাইল কোলিনকে বিনষ্ট করে দেয়, মানে ওই অ্যাসিটাইল কোলিন এস্টারেজটা অ্যাসিটাইল কোলিনকে বিনষ্ট করে দিচ্ছে এবং ইপিপি উৎপন্ন কিন্তু তখন আর হয় না। তার মানে কি, এপিপি যখন একটা থ্রেশহোল্ডে চলে গেল তখন একটা মাসেল অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে। তখন অ্যাসিটাইল কোলিন এস্টারেজ উৎসেচক যেটা থাকছে সেটি অ্যাসিটাইল কোলিনকে বিনষ্ট করে দিচ্ছে, ফলে ইপিপি উৎপন্ন হয় না। তখন আবার এমইপিপি দেখা যায়, তখন আবার সেই রেস্টিং ফেজে চলে যায়, তখন আবার এমইপিপি দেখা যায়, যেখানে অল্প পরিমাণ অ্যাসিটাইল কোলিন ক্ষরিত হয় চেষ্টীয় নার্ভ প্রান্ত থেকে। তখন একটা হালকা একটা এনপ্লেট বিভব তৈরি হচ্ছে, এনপ্লেট পোটেনশিয়াল। এবারে আমরা জানবো যে পেশি সংকোচনের বিভিন্ন দশায় তাপ উৎপন্ন হয়। তো এই যে বিভিন্ন দশাগুলো রয়েছে সেই দশার ব্যাপারে আমরা জানবো। একটা হচ্ছে রেস্টিং হিট বা বিশ্রামরত তাপ, একটা হচ্ছে ইনিশিয়াল হিট বা প্রারম্ভিক তাপ, একটা হচ্ছে পুনরুদ্ধার তাপ বা রিকভারি হিট, একটা হচ্ছে প্রসারণ তাপ বা রিল্যাক্সেশন হিট। কি বললাম? বিশ্রামরত তাপ, রেস্টিং হিট, প্রারম্ভিক তাপ, ইনিশিয়াল হিট, পুনরুদ্ধার তাপ, রিকভারি হিট, প্রসারণ তাপ, রিল্যাক্সেশন হিট। পেশি সংকোচনের সাথে জড়িত বিশ্রামরত যে তাপ বা যেটাকে বলা হয় রেস্টিং হিট, সেটা মানে কি? সংকোচনশীল পেশিতে, যে পেশি সংকোচনশীল সেই পেশিতে বিশ্রামরত অবস্থায় বিপাক্রিয়া ধীর গতিতে চলে, সেজন্য বিশ্রামরত অবস্থায় পেশিতে কম তাপ উৎপন্ন হচ্ছে, একে বিশ্রামরত তাপ বলা হচ্ছে। ব্যাঙের সার্টোরিয়াস পেশিতে এর মান প্রতি গ্রাম পেশিতে 2 মিলি ক্যালোরি পার গ্রাম অফ টিস্যু অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড। 30 কেজি পেশিযুক্ত মানুষের ক্ষেত্রে এর পরিমাণ হচ্ছে প্রতি ঘন্টায় 18 ক্যালোরি। পেশিকে নিষ্ক্রিয়ভাবে লম্বা করলে এই তাপমাত্রা বেশি হয়। এরপর ইনিশিয়াল হিট বা প্রারম্ভিক তাপ কি? আগেরটা বললাম যে বিশ্রামরত অবস্থায় থাকছে, এখানে
প্রারম্ভিক তাপ হচ্ছে পেশি সংকোচনের সময় বিশ্রামরত অবস্থার চেয়ে যে বেশি তাপ উৎপন্ন হচ্ছে সে তাকেই বলা হয় ইনিশিয়াল হিট। তার মধ্যে আবার ভাগ রয়েছে যেরকম অ্যাক্টিভেশন হিট, শর্টেনিং হিট এবং মেনটেনেন্স হিট। সক্রিয়করণ তাপ বা অ্যাক্টিভেশন হিটটা কি? পেশি উত্তেজিত হলে প্রথমে সক্রিয় হচ্ছে এবং তারপরে সংকুচিত হচ্ছে। পেশি সক্রিয়করণের সময় যে তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় সক্রিয়করণ তাপ। এটি উত্তেজনা সংকোচনের সময় উৎপন্ন হচ্ছে। সংকোচন তাপ যেটা হচ্ছে শর্টেনিং হিট, পেশি সংকোচনের সময় এটি উৎপন্ন হয়। সমটান সংকোচনের সময় এটি পাওয়া যাচ্ছে, সমদৈর্ঘ্য সংকোচনের সময় এটি পাওয়া যাচ্ছে না। সংকোচনের সময় পেশির গঠনগত পরিবর্তনের জন্য তাপ উৎপন্ন হয়। পেশি অধিক সংকুচিত হলে অধিক তাপ উৎপন্ন হয়। তার মানে পেশির যখন সংকোচন হচ্ছে তার সাথে এটা কিন্তু সমানুপাতে যাচ্ছে, অধিক তাপ উৎপন্ন হওয়াটা একে বলা হয় সংকোচন তাপ। আর সংরক্ষণ তাপ বা মেনটেনেন্স হিট কি? সমদৈর্ঘ্য সংকোচনের সময় পেশি সংকুচিত হচ্ছে না, তখন সেটা থাকছে, এটা একটি জটিল পদ্ধতি, তখন ওটি থেকে যায়, ওটাকেই বলা হয় হচ্ছে মেনটেনেন্স হিট বা সংরক্ষণ তাপ। পুনরুদ্ধার তাপ যেটা রয়েছে, যেটা হচ্ছে রিকভারি হিট, সেটা কি? পেশি সংকোচনের সময় প্রায় 30 মিনিট পর্যন্ত যে তাপটা নির্গত হয় সেটাকে বলা হয় রিকভারি হিট। এর পরিমাণ বেশি, এটি ধীরে ধীরে উৎপন্ন হয়, অনেকক্ষণ ধরে উৎপন্ন হয়। এই সময় কার্বোহাইড্রেট এবং ফ্যাটের অধিক বিপাক্রিয়া ঘটে, যেটা কিন্তু বিশ্রামরত যে তাপ সেখানে ঘটে না, সেখানে অল্প ধীরে ধীরে বিপাক্রিয়া হচ্ছে, সেজন্য তাপের পরিমাণ বেশি। খুব স্বাভাবিকভাবেই বিপাক্রিয়া বেশি হচ্ছে, তাপের পরিমাণ বেশি হচ্ছে। এই সময় অধিক পরিমাণে গ্লাইকোলাইসিস, টিসিএ চক্র, ফ্যাটের জারণ ঘটে। অবায়বীয় অবস্থায় এই তাপ কম হয় কারণ বিপাক্রিয়ার পরিমাণটা কম হচ্ছে। অবায়বীয় অবস্থায়, বায়বীয় অবস্থায় এই তাপ বেশি হয় কারণ এই সময় অধিক পরিমাণে বিপাক ঘটছে। এরপরে আমরা রিল্যাক্সেশন হিট বা প্রসারণ তাপে চলে আসবো। সমটান সংকোচনের পর বিশ্রামরত অবস্থায় ফিরে যাওয়ার সময় কিছু তাপ নির্গত হয়ে যায়, এটাকেই বলা হয় রিল্যাক্সেশন হিট। প্রসারণের সময় পেশির দৈর্ঘ্য পুনরুদ্ধারের জন্য পুনরুদ্ধার তাপ ছাড়াও শক্তির প্রয়োজন হয়। এই শক্তি সরবরাহের জন্য যে বিপাক্রিয়া হয় সে মানে তার ফলে এই তাপটা সৃষ্টি হচ্ছে। তাহলে কি বললাম? সমটান সংকোচনের পরে বিশ্রামরত অবস্থাতে বা ফিরে যাওয়ার সময় কিছু তাপ নির্গত হচ্ছে। প্রসারণের সময় পেশির দৈর্ঘ্য পুনরুদ্ধারের জন্য পুনরুদ্ধার তাপ ছাড়াও শক্তির প্রয়োজন হয়। এই শক্তি সরবরাহের জন্য যে বিপাক্রিয়াটা হয় সেই বিপাক্রিয়ার ফলে কিন্তু রিল্যাক্সেশন হিটটা নির্গত হচ্ছে। একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ফেন এফেক্ট। ফেন এফেক্ট কি? পেশির তাপ উৎপাদন তার যে কাজ তার সাথে কিন্তু সমানুপাতিক হচ্ছে, একেই বলা হয় হচ্ছে ফেন এফেক্ট। এরপরে আমরা চলে যাব হচ্ছে গ্রাহক নিয়ে একটু আলোচনা করব, রিসেপ্টর নিয়ে একটু আলোচনা করব। রিসেপ্টর নিয়ে একটু আলোচনা করা যাক। আচ্ছা, প্রথমে বলি যে এই যে রিসেপ্টর বা গ্রাহক, একে বলা হয় বায়োলজিক্যাল ট্রান্সডিউসার। কিন্তু একে বায়োলজিক্যাল ট্রান্সডিউসার বলে কেন? প্রাণীদেহে সেন্সারি যে নার্ভ এন্ডিংগুলো থাকছে, মানে সংজ্ঞাবাহর স্নায়ুপ্রান্তে অবস্থিত বিশেষ প্রকৃতির গঠন রয়েছে যারা উদ্দীপনা গ্রহণ করে, এদেরকে বলা হয় সেন্সারি রিসেপ্টর, সংজ্ঞাবাহ গ্রাহক। এই গ্রাহক উত্তেজিত হলে গ্রাহকে বা গ্রাহকোষে তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে। তার মানে কি? সংজ্ঞাবাহ গ্রাহক যখন উদ্দীপিত হচ্ছে, তড়িৎ বিভব সৃষ্টি হচ্ছে, একে বলা হয় উৎপাদক বিভব বা জেনারেটর পোটেনশিয়াল বা গ্রাহক বিভব বা রিসেপ্টর পোটেনশিয়াল। এই বিভব গ্রাহকের সঙ্গে সংযুক্ত নার্ভ প্রান্তে নার্ভ উত্তেজনা বা নার্ভ ইম্পালস উৎপন্ন করছে। এই উত্তেজনা নার্ভ পথ দিয়ে মস্তিষ্কে অবস্থিত নির্দিষ্ট নার্ভ কেন্দ্রে যাচ্ছে এবং সেখানে উত্তেজনার বিশ্লেষণ হচ্ছে, তার ফলে আমরা উদ্দীপনা অনুভব করছি। গ্রাহক বা গ্রাহক কোষ বিভিন্ন শক্তির সাহায্যে উত্তেজিত হচ্ছে, যেটাকে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি, তাপ শক্তি বা থার্মাল এনার্জি ইত্যাদি বলা যেতে পারে। নার্ভ ইম্পালস এগুলোতে উৎপন্ন হয়। এই গ্রাহককে বলা হয় বায়োলজিক্যাল ট্রান্সডিউসার। মানে ট্রান্সডিউসার একটা যন্ত্র বা একটি শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করে। মানে একটা শক্তি বা বিভব যে উৎপন্ন হচ্ছে, মানে একটা স্টিমুলেশনের মাধ্যমে, এক্সাইটমেন্টের মাধ্যমে একটা উৎপাদক বিভব বা জেনারেটর পোটেনশিয়াল বা যাকে আমরা রিসেপ্টর পোটেনশিয়াল বলছি, এটা নার্ভ ইম্পালস উৎপন্ন হলো, মস্তিষ্কে গেল, সেখানে উত্তেজনার বিশ্লেষণ হলো, আমরা উদ্দীপনা গ্রহণ করছি, তখন গ্রাহক কোষে বিভিন্ন শক্তি উৎপাদিত হচ্ছে এবং তার বিভিন্ন ধরনের শক্তিগুলো যে উৎপাদিত হচ্ছে বা নার্ভ ইম্পালসটা যে ছড়াচ্ছে সেটা একটা থেকে আরেকটা রূপান্তরকরণও ঘটে। তো ট্রান্সডিউসার মেইনলি হচ্ছে যে একটা যন্ত্র একটি শক্তিকে অন্য শক্তি থেকে যেটা রূপান্তর করতে পারে। তো সেই কারণে রিসেপ্টর যেহেতু এরকম কাজ করতে পারে, প্রথমে স্টিমুলেশন, এক্সাইটমেন্ট অ্যান্ড দেন সেটাকে নিয়ে গিয়ে তার উপর একটা রেসপন্স, তো এই কারণে মানে একটা থেকে আরেকটা, এই জন্য একে বলা হয় বায়োলজিক্যাল ট্রান্সডিউসার।
এরপরে আমরা চলে আসবো হচ্ছে সাইন্যাপসের ক্ষেত্রে। দুটি নিউরনের কার্যগত সংযোগস্থলকে সাইন্যাপস বলে, এটা আমরা প্রত্যেকে জানি। একাধিক নিউরনের সাহায্যে নার্ভ স্পন্দন দেহপ্রান্ত থেকে কেন্দ্রে যায় এবং কেন্দ্র থেকে আবার দেহপ্রান্তে ফিরে আসে। দুটি নিউরনের সংযোগস্থলে নার্ভ স্পন্দন একটি নিউরনের অ্যাক্সন থেকে অপর নিউরনে চলে যাচ্ছে। এই দুটির মধ্যে কোনো গঠনগত যোগ নেই, অর্থাৎ দুটি নিউরনের অ্যাক্সোপ্লাজম কিন্তু পরস্পর যুক্ত নয়, কিন্তু তারা কার্যগতভাবে যুক্ত, কারণ একটার সাথে আরেকটা কানেক্টেড ফাংশনটাকে করার জন্য। এবার এগুলো কত প্রকারের হয়? এগুলো বিভিন্ন প্রকারের হতে পারে, যেরকম অ্যাক্সন আর ডেনড্রন যদি একসাথে থাকছে তাহলে অ্যাক্সোডেন্ড্রাইটিক, যদি অ্যাক্সন আর সোমাটিক মানে হচ্ছে যখন দেহটা একসাথে থাকছে বডিটা অ্যাক্সোসোমাটিক, এবং অ্যাক্সোনি যখন অ্যাক্সন মিলছে আর একটা নার্ভ সন্নিধি এভাবে গঠন হচ্ছে। আমরা এবার জানবো উত্তেজক এবং অবদমনকারী নিউরোট্রান্সমিটার কি। অ্যাসিটাইলকোলিন একটি গুরুত্বপূর্ণ উত্তেজক নিউরোট্রান্সমিটার এবং গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড বা গাবা গ্লাইসিন একটি গুরুত্বপূর্ণ অবদমনকারী নিউরোট্রান্সমিটার। গাবা গ্লাইসিন, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড এবং অ্যাসিটাইলকোলিন হচ্ছে উত্তেজক। আচ্ছা, আমরা পুরু ফিলামেন্ট অর্থাৎ থিক ফিলামেন্ট এবং থিন ফিলামেন্ট বা সরু ফিলামেন্ট এর ব্যাপারে একটু আলোচনা করব। তো বেসিক্যালি অস্থিপেশির প্রস্থচ্ছেদে একটি পুরু বা স্থূল ফিলামেন্টের চারিদিকে 6টি সরু ফিলামেন্ট থাকে। অস্থিপেশির প্রস্থচ্ছেদে একটি সরু ফিলামেন্টের চারিদিকে 3টি পুরু স্থূল ফিলামেন্ট থাকে। তাহলে একটা যদি প্রস্থচ্ছেদ করি, তাহলে অস্থিপেশি যদি প্রস্থচ্ছেদ করছি তাহলে একটা পুরু বা স্থূল ফিলামেন্টের চারিদিকে থাকছে 6টি সরু ফিলামেন্ট, আর একটা সরু ফিলামেন্টের চারিদিকে থাকছে 3টি পুরু স্থূল ফিলামেন্ট। আচ্ছা, পুরু ফিলামেন্টগুলো কি? এগুলো ব্যাস সরু ফিলামেন্টের থেকে ডেফিনেটলি ব্যাসের প্রায় দ্বিগুণ। এগুলো মায়োসিন দিয়ে গঠিত। প্রত্যেকটি পুরু ফিলামেন্ট অসংখ্য মায়োসিন অণু থাকছে। সরু ফিলামেন্টগুলোর ব্যাস পুরু ফিলামেন্টগুলোর ব্যাসের প্রায় অর্ধেক। অ্যাক্টিন, ট্রপোমায়োসিন, ট্রপোনিন দ্বারা এগুলো গঠিত। আর পুরু ফিলামেন্টে সারিবদ্ধ এ ব্যান্ড তৈরি করছে, যেটা হচ্ছে উচ্চ প্রতিসরাঙ্কযুক্ত, ঊর্ধ্ব প্রতিসরাঙ্কযুক্ত। কিন্তু সরু ফিলামেন্টগুলির বিন্যাস এ ব্যান্ডের বাইরে প্রসারিত হয় কম ঘন রঞ্জিত, আই ব্যান্ডে চলে যাচ্ছে, নিম্ন প্রতিসরাঙ্কযুক্ত। সরু ফিলামেন্টগুলি অ্যাক্টিনের 2টি শৃঙ্খল দ্বারা তৈরি পলিমার লম্বা দ্বিশৃঙ্খল তৈরি করে। প্রত্যেক সরু ফিলামেন্টে 300 থেকে 400টি অ্যাক্টিন অণু এবং 40 থেকে 60টি ট্রপোমায়োসিন থাকে। কারণ আমরা জানি যে সরু ফিলামেন্ট যেটা, সেখানে বেসিক্যালি অ্যাক্টিন, ট্রপোমায়োসিন, ট্রপোনিন থাকছে, আর যেটা মোটা সেটাতে থাকছে হচ্ছে মায়োসিন। আচ্ছা, ট্রপোনিনের ব্যাপারে একটু আলোচনা করি। ট্রপোনিন অস্থিপেশির এক প্রকার নিয়ন্ত্রক প্রোটিন। ট্রপোনিন কি না? নিয়ন্ত্রক প্রোটিন, ছোট গ্লোবিউলার আকারে বিশিষ্ট একক। ট্রপোমায়োসিন অণুগুলি আবার বরাবর নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত থাকে। ট্রপোনিন হচ্ছে 3 প্রকারের উপএকক দেখা যায়, যেটা হচ্ছে ট্রপোনিন টি, যেটা ট্রপোমায়োসিনের সাথে যুক্ত থাকে, ট্রপোনিন আই, যেটা অ্যাক্টিনের সাথে, ট্রপোনিন সি, যেটা ক্যালসিয়ামের সাথে যুক্ত থাকে। তো ট্রপোনিন টি ট্রপোনিন উপাদানগুলিকে ট্রপোমায়োসিনের সাথে যুক্ত করছে বা বাইন্ড করছে। ট্রপোনিন আর অ্যাক্টিনের সাথে মায়োসিনের বিক্রিয়াকে অবদমন করছে। আর সিটা ক্যালসিয়াম বন্ধনের স্থলরূপে কাজ করছে, যেটা সংকোচন শুরু করায় হেল্প করছে। সেজন্য ক্যালসিয়াম ভীষণভাবে ইম্পর্টেন্ট। সরেক পেশির মায়োসিন অণুর গঠন কিরকম হতে পারে? সরেক পেশি মায়োসিন অণু 6টি পলিপেপটাইড দ্বারা গঠিত, 2টি লম্বা এবং ভারী শৃঙ্খল এবং 4টি হালকা শৃঙ্খল থাকছে। মায়োসিন অণুর লেজের দিকে বা লাইট মেরো মায়োসিন এলিমেন্ট থাকছে লেজের দিকে। এই 2টি লম্বা শৃঙ্খলের আলফা হেলিক্স থাকছে। কি বললাম? মায়োসিন অণুর লেজের দিকে লাইট মেরো মায়োসিন এলিমেন্ট অংশ 2টি লম্বা শৃঙ্খলের আলফা হেলিক্স দ্বারা গঠিত থাকছে। আচ্ছা, অস্থিপেশির মধ্যে যে 2 ধরনের প্রোটিন থাকে, একটা থাকে হচ্ছে সংকোচক প্রোটিন, একটা থাকে হচ্ছে নিয়ন্ত্রক প্রোটিন। সংকোচক প্রোটিন যেটা সংকোচনে হেল্প করে, অ্যাক্টিন মায়োসিন, আর নিয়ন্ত্রক যেটা রেগুলেট করছে, ট্রপোমায়োসিন, ট্রপোনিন। এবার ট্রপোনিন 3টে উপএকক, বারবার বলছি যে ট্রপোনিন আই, ট্রপোনিন টি, ট্রপোনিন সি। অস্থিপেশির গঠনমূলক প্রোটিন হচ্ছে অ্যাক্টিন, টাইটিন, ডেসমিন, অ্যাক্টিন নয়, সংকোচক প্রোটিন হচ্ছে অ্যাক্টিন, আর গঠনমূলক প্রোটিন হচ্ছে অ্যাক্টিনিন, টাইটিন এবং ডেসমিন। আমরা এবার জানবো যে গ্যাপ ফিলামেন্ট কি। সরু ফিলামেন্ট, পুরু ফিলামেন্ট এগুলো জানলাম। গ্যাপ ফিলামেন্ট কি? অস্থিপেশির সার্কোমিয়ারে, মানে যখন 2টো জেডের মাঝখানটা পুরোটা মিলিয়ে আমরা সার্কোমিয়ার বলছি। তো অস্থিপেশির সার্কোমিয়ার একটি জেড রেখা থাকে, আর একটি জেড রেখা সংযোগকারী বা জেড রেখা থেকে পুরু বা স্থূল ফিলামেন্ট সংযোগকারী এক রকমের ফিলামেন্ট থাকে, সেটাই হচ্ছে গ্যাপ ফিলামেন্ট। কি বলছি? অস্থিপেশির সার্কোমিয়ারে একটি জেড রেখা থাকে, আরেকটি জেড রেখা সংযোগকারী অথবা জেড রেখা থেকে পুরু বা স্থূল ফিলামেন্টে সংযোগকারী আরেক রকমের ফিলামেন্ট থাকছে। একটি জেড রেখা থেকে আরেকটি জেড রেখা সংযোগকারী বা জেড রেখা থেকে ওই ফিলামেন্ট সংযোগকারী আরেকটি ফিলামেন্ট থাকছে,
সেই ফিলামেন্টটাকে বলা হয় হচ্ছে গ্যাপ ফিলামেন্ট। কারণ কি বললাম, দুটো জেডের মাঝখানটা সেই পুরো টোটাল অংশটাই হচ্ছে সার্কোমিয়ার। তো দুটো জেডের যে মাঝখানটা সেটাও তো একটা ফিলামেন্ট দ্বারা যুক্ত থাকে, সেইটা হচ্ছে গ্যাপ ফিলামেন্ট। সার্কোমিয়ারে পুরু বা স্থূল ফিলামেন্টের অবস্থান সঠিকভাবে রাখায় সাহায্য করে, অবস্থানটা সঠিকভাবে রাখায়। এটি টাইটিন এই স্থিতিস্থাপক প্রোটিন দ্বারা গঠিত। তার মানে কি জানলাম যে গঠনমূলক প্রোটিন হচ্ছে টাইটিন এবং এটি স্থিতিস্থাপক। অ্যাক্টিনিন বেসিক্যালি অ্যাক্টিনকে জেড রেখায় আবদ্ধ করে, জেড রেখাতে অ্যাক্টিনগুলোকে আবদ্ধ করতে হেল্প করে। টাইটিন যেটা বৃহত্তম পরিচিত প্রোটিন, আণবিক ভর প্রায় 30 লক্ষ ডাল্টন, জেড রেখাগুলিকে এম রেখাগুলির সাথে যুক্ত করছে, সার্কোমিয়ারের কাঠামো গঠনে হেল্প করছে। এর মধ্যে দু প্রকারের ভাঁজ করা অঞ্চল বা ডোমেন থাকছে যা পেশি স্থিতিস্থাপকতা দেয়। প্রথমে যখন বেশি প্রসারিত থাকে তখন অপেক্ষাকৃত কম বাধা বা রেজিস্ট্যান্স বা প্রতিরোধ থাকে, কারণ ওই কার্যক্ষেত্র খোলা থাকে, অর্থাৎ ভাঁজ করা থাকে না। কিন্তু পেশি যখন প্রসারিত হয় বাধা দ্রুত বৃদ্ধি পায়, এর ফলে সার্কোমিয়ারের গঠন রক্ষা পায়, মানে দুদিকে ব্যালেন্স হচ্ছে। আর ডেসমিন কি? ডেসমিন জেড রেখাগুলিকে প্লাজমা পর্দার সাথে আবদ্ধ রাখছে, জেড রেখাগুলি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। অ্যাক্টিনিন বেসিক্যালি হচ্ছে 4 প্রকারের: আলফা অ্যাক্টিনিন, বিটা, গামা অ্যাক্টিনিন এবং ইউ অ্যাক্টিনিন। আলফা অ্যাক্টিনিন, ইউ অ্যাক্টিনিন জেড রেখাতে পাওয়া যাচ্ছে, আর বিটা এবং গামা সরু ফিলামেন্টে পাওয়া যাচ্ছে। এম রেখার যে প্রোটিনগুলো থাকে সেটা হচ্ছে মায়োমেসিন এবং ক্রিয়েটিন কাইনেজ। এম রেখার যে প্রোটিনগুলো, এম রেখাটা কোনটা না, একটা মায়োফাইব্রিলের এ ব্যান্ড, তার মধ্যে যে এইচ জোনটা রয়েছে যেটা নিজে নিম্ন প্রতিসরাঙ্ক, কিন্তু তার মধ্যে যে প্রতিসরাঙ্কটা রয়েছে সেটা হচ্ছে এম ব্যান্ড। সরু ফিলামেন্টে উপস্থিত প্রোটিনগুলো বারবার বলছে অ্যাক্টিন, ট্রপোমায়োসিন, ট্রপোনিন, বিটা, গামা অ্যাক্টিনিন প্রভৃতি সরু ফিলামেন্টের কিন্তু অংশ। এরপর আমরা জানবো ক্যালসিকোয়েস্ট্রিন সম্পর্কে, রায়ানোডিন গ্রাহক, RYR এগুলো সম্পর্কে, মেটাবোট্রপিক, আয়নোট্রপিক গ্রাহক এগুলো সম্পর্কে। আচ্ছা, তাহলে শুরু করছি। DHPR বা ডাইহাইড্রোপাইরিডিন রিসেপ্টর, ডাইহাইড্রোপাইরিডিন রিসেপ্টর বা DHPR বা ভোল্টেজ গেটেড ধীর গতির পটাশিয়াম টাইপ ক্যালসিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড স্লো পটাশিয়াম টাইপ ক্যালসিয়াম চ্যানেলের উত্তেজনা, সংকোচন, সংযোজন বা এক্সাইটেশন, কন্ট্রাকশন, কাপলিং বা ইসি কাপলিং এর ভূমিকা বা এর রোল নিয়ে এবার আলোচনা করব। আবারও বলছি, DHPR গ্রাহক, DHPR রিসেপ্টর যাকে বলা হচ্ছে ডাইহাইড্রোপাইরিডিন রিসেপ্টর বা ভোল্টেজ গেটের ধীর গতির পটাশিয়াম টাইপ ক্যালসিয়াম চ্যানেল এর উত্তেজনা, সংকোচন, সংযোজন নিয়ে আলোচনা করা হবে। যখন কোনো ক্রিয়া বিভব বা অ্যাকশন পোটেনশিয়াল টি টিউবিউলের মধ্যে দিয়ে যায় তখন সেখানে উপস্থিত DHPR অর্থাৎ ডাইহাইড্রোপিরিডিন রিসেপ্টর উত্তেজিত হচ্ছে। হৃৎপেশির ক্ষেত্রে পেশি ক্রিয়া বিভব দ্বারা যখন DHPR উত্তেজিত হয় তখন সেখানে উপস্থিত ভোল্টেজ গেটেড ধীর গতি পটাশিয়াম টাইপ ক্যালসিয়াম চ্যানেল খুলে যাচ্ছে, মানে হৃৎপেশির ক্ষেত্রে হলে এটা পটাশিয়াম টাইপ ক্যালসিয়াম চ্যানেলটা খুলছে। সার্কোপ্লাজমের মধ্যে ECF এক্সট্রাসেলুলার ফ্লুইডের ক্যালসিয়াম প্রবেশ করছে, এটি হৃৎপেশিতে উপস্থিত RYR2 দ্যাট ইজ রায়ানোডিন গ্রাহক, রায়ানোডিন রিসেপ্টরের সাথে আবদ্ধ হচ্ছে এবং ক্যালসিয়াম চ্যানেল খুলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, যখন হৃৎপেশির ক্ষেত্রে যখন এই অ্যাকশন পোটেনশিয়ালটা হচ্ছে তখন DHPR বা যেটাকে বলা হয় ডাইহাইড্রোপিরিডিন রিসেপ্টর সেটা উত্তেজিত হচ্ছে এবং সেখানে উপস্থিত যে ভোল্টেজ গেটেড ধীর গতি সম্পন্ন পটাশিয়াম টাইপ ক্যালসিয়াম চ্যানেল আছে সেটা খুলে যাচ্ছে। এবার সার্কোপ্লাজমের মধ্যে এক্সট্রাসেলুলার ফ্লুইডে ক্যালসিয়াম প্রবেশ করছে, হৃৎপেশিতে উপস্থিত RYR2 রায়ানোডিন গ্রাহক রায়ানোডিন রিসেপ্টরের সাথে আবদ্ধ হচ্ছে এবং ক্যালসিয়াম চ্যানেল খুলে যাচ্ছে। একে ক্যালসিয়াম প্রণোদিত নির্গমন বা ক্যালসিয়াম ইনডিউসড ক্যালসিয়াম রিলিজ বলা হয়। তার মানে ক্যালসিয়াম প্রবেশ করে যখন ক্যালসিয়াম চ্যানেলটাকে খুলে দিচ্ছে তখন তাকে বলা হয় ক্যালসিয়াম ইনডিউসড ক্যালসিয়াম রিলিজ। ক্যালসিয়াম আয়ন তখন বাইরে বেরিয়ে আসে। এটি ট্রপোনিন সি এর সাথে আবদ্ধ হচ্ছে এবং হৃৎপেশির যে পেশি সংকোচন তার সূচনা করছে। তাহলে ট্রপোনিন সি আমরা জানি যে ক্যালসিয়ামের সাথে কিন্তু এটা আবদ্ধ হচ্ছে, যুক্ত হচ্ছে। তো এটাই বেসিক্যালি হচ্ছে যে কাপলিং যেটা হচ্ছে সেইটা।
এক্সাইটেশন কন্ট্রাকশন কাপলিং বা ইসি কাপলিং। আচ্ছা, এবার হচ্ছে রায়ানোডিন গ্রাহকের কথা যেটা বললাম, যে রায়ানোডিন রিসেপ্টর RYR1 RYR2 লাইগেন্ড গেটেড চ্যানেল, ক্যালসিয়াম রিলিজ চ্যানেল, এর উত্তেজনা সংকোচন সংযোজনের ব্যাপারে একটু আলোচনা করব। অস্থিপেশির ক্ষেত্রে যখন কোনো ক্রিয়াবিভব টি টিউবিউলের মধ্যে দিয়ে যায়, তখন অস্থিপেশির যে সিস্টার্নি থাকছে তাতে উপস্থিত যে RYR1 রায়ানোডিন রিসেপ্টর 1 থাকছে, সেই রিসেপ্টরটা, সেই গ্রাহকটা উত্তেজিত হচ্ছে। কি বললাম, অস্থিপেশির ক্ষেত্রে যখন কোনো ক্রিয়াবিভব অ্যাকশন পোটেনশিয়াল টি টিউবুলের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সিস্টার্নিতে উপস্থিত RYR1 গ্রাহক উত্তেজিত হচ্ছে। এই গ্রাহক একটি ক্যালসিয়াম চ্যানেল, এই গ্রাহক নিজেই একটি ক্যালসিয়াম চ্যানেল। এটা উত্তেজিত হলে খুলে যাচ্ছে, এর সঙ্গে সঞ্চিত ক্যালসিয়াম আয়ন তখন বেরিয়ে আসছে। ক্যালসিয়াম আয়ন ট্রপোনিন সি এর সাথে আবদ্ধ হচ্ছে এবং অস্থিপেশিতে পেশির সংকোচন সূচনা হচ্ছে। ভীষণ ইন্টারেস্টিং একটি জিনিস, সেটা হচ্ছে ফসফোল্যাম্বান। 1974-এ আর্নল্ড ক্যাটিস ও সহকর্মীরা ফসফোল্যাম্বান আবিষ্কার করেন। 1974-এ আর্নল্ড ক্যাটিস তার সহকর্মীরা সবাই মিলে ফসফোল্যাম্বান আবিষ্কার করেন 52 অ্যামাইনো অ্যাসিড যুক্ত একটি পর্দা প্রোটিন। 52 অ্যামাইনো অ্যাসিড যুক্ত অন্তর্বর্তী একটি পর্দা প্রোটিন হৃৎপেশি ও অস্থিপেশি কোষের ক্যালসিয়াম পাম্পকে এটি নিয়ন্ত্রণ করছে। তাহলে এটার কাজ কি? হৃৎপেশি ও অস্থিপেশির কোষের ক্যালসিয়াম পাম্প সেটাকে নিয়ন্ত্রণ করছে। হৃৎপিণ্ডের বিটা অ্যাড্রিনার্জিক প্রতিক্রিয়া জন্য এটি কিন্তু প্রয়োজন। হৃৎপিণ্ডের যে বিটা অ্যাড্রিনার্জিক প্রতিক্রিয়া, তার জন্য এটি প্রয়োজন। কার্ডিওমায়োসাইটের সার্কোপ্লাজমি রেটিকুলামের পর্দার ফসফোল্যাম্বান অন্তঃকোষীয় বা ইন্ট্রাসেলুলার ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করছে। এই ক্যালসিয়ামই পেশি সংকোচন ও নিয়ন্ত্রণে মুখ্য নিয়ন্ত্রক। তাহলে কি? কার্ডিওমায়োসাইটের সার্কোপ্লাজমি রেটিকুলামের পর্দার ফসফোল্যাম্বান অন্তঃকোষীয় ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করছে। এই ক্যালসিয়াম পেশি সংকোচন ও নিয়ন্ত্রণে মুখ্য নিয়ন্ত্রক। ফসফোল্যাম্বান পিকে এর দ্বারা ফসফোরাইলেটেড করা হলে এর সার্কোপ্লাজমি রেটিকুলামের ক্যালসিয়াম পাম্প SERCA সার্কোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়াম পাম্পকে অবদমন করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। কি বললাম? ফসফোল্যাম্বান পিকে এর দ্বারা ফসফোরাইলেটেড করা হলে, যদি ফসফোরাইলেটেড করা হচ্ছে, তবে সার্কোপ্লাজমিক রেটিকুলামের যে ক্যালসিয়াম পাম্প SERCA সার্কোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়াম পাম্প, এটিকে অবদমন করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। কার্ডিওমায়োসাইটের সার্কোপ্লাজমিক রেটিকুলামের পর্দার ফসফোল্যাম্বান অন্তঃকোষীয় ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করছে। এটি হচ্ছে, এই ক্যালসিয়ামই পেশি সংকোচন নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসব যে পেশির যে যান্ত্রিক অংশগুলি রয়েছে সেগুলো কি কি। পেশিতে 3 প্রকারের যান্ত্রিক অংশ রয়েছে। একটা হচ্ছে কন্ট্রাকটাইল কম্পোনেন্ট, যেটাকে বলা হয় সংকোচনশীল অংশ। একটা হচ্ছে সিরিজ আকারে বিন্যস্ত স্থিতিস্থাপক অংশ, এগুলো পেশি ও কন্ডরাতে সিরিজভাবে বিন্যস্ত স্থিতিস্থাপক তন্তু, এগুলি পেশি শক্তির বহিঃপ্রকাশে সাহায্য করে। সমান্তরালভাবে সাজানো স্থিতিস্থাপক অংশ, এগুলি পেশিতে অবস্থিত সংযোগ কলা দিয়ে তৈরি। এটি বিশ্রামরত অবস্থায় পেশি টান, মাসেল টোন এর সাথে জড়িত। কি বললাম? পেশির যান্ত্রিক অংশের মধ্যে একটা থাকছে হচ্ছে সংকোচনশীল অংশ, একটা হচ্ছে সিরিজ আকারে বিন্যস্ত স্থিতিস্থাপক অংশ কন্ট্রাকটাইল কম্পোনেন্ট, একটা হচ্ছে স্থিতিস্থাপক অংশ এলাস্টিক যেটা রয়েছে সেটা। সমান্তরালভাবে সাজানো, একটা হচ্ছে সিরিজ আকারে সাজানো, একটা হচ্ছে সমান্তরালভাবে সাজানো। এবার সিরিজ আকারে যেটা সাজানো, পেশি ও কন্ডরাতে সিরিজভাবে বিন্যস্ত স্থিতিস্থাপক তন্তু, এটা পেশি শক্তির বহিঃপ্রকাশে সাহায্য করছে। আর সমান্তরালভাবে সাজানো যে স্থিতিস্থাপক অংশ, সেটা পেশিতে অবস্থিত সংযোগ কলা দিয়ে তৈরি হচ্ছে। বিশ্রামরত অবস্থায় পেশি টানের সাথে এটি জড়িত। পেশির সিরিজস্থাপক অংশগুলো সম্পর্কে যদি আলোচনা করতে হয়, সেক্ষেত্রে প্রধান যেটা বলতে হবে যে পেশির প্রধান যান্ত্রিক অংশ যা পেশি সংকোচনের সময় যান্ত্রিক কাজের সাথে জড়িত, সিরিজ স্থিতিস্থাপক অংশ যেটা, সেটা। আর এটার যে লোকেশন, সেটা হচ্ছে পেশি কন্ডরে অবস্থিত স্থিতিস্থাপক তন্তু দিয়ে এটা গঠিত এবং বহিঃপ্রকাশে এটা সাহায্য করছে। এবার সমান্তরাল স্থিতিস্থাপকের কথা যদি বলি, তাহলে এটা সংযোগ কলা দিয়ে গঠিত, আর বিশ্রামরত অবস্থায় পেশিটানের সাথে জড়িত থাকছে। এটা সাধারণ অবস্থায় আলগা থাকে, কিন্তু পেশির দৈর্ঘ্য বাড়লে এটি সক্রিয় হচ্ছে। পেশির দৈর্ঘ্য বাড়লে এটি সক্রিয় হচ্ছে, অ্যাক্টিভেট হচ্ছে। আচ্ছা, স্নায়ু সন্নিধি বা সাইন্যাপসের কথা তো আমরা জেনেছি। এবার আমরা জানবো যে সাইন্যাপটিক গাটার।
স্নায়ু সন্নিধি নালা কি, গটার কি? নার্ভ ঐচ্ছিক পেশি সংযোগস্থলে অবস্থিত একটি হচ্ছে বিশেষ গঠন। নার্ভ ঐচ্ছিক পেশি সংযোগস্থলে অবস্থিত বিশেষ গঠন। নার্ভ অস্থি পেশি সংযোগস্থলে পেশিকোষ পর্দাকে, যেটা হচ্ছে সার্কোলেমা, পেশিকোষ পর্দাটাই হচ্ছে সার্কোলেমার পরবর্তী স্নায়ু সন্নিধি পর্দা পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন বলা হচ্ছে। কি বললাম? নার্ভ অস্থি পেশি সংযোগস্থলে পেশিকোষ পর্দাকে পরবর্তী স্নায়ু সন্নিধি পর্দা বলে, মানে পেশিকোষ পর্দা মানে সার্কোলেমা, যেটাকে বলা হয় পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। কোথায়? না নার্ভ অস্থি পেশি সংযোগস্থলে যে পেশিকোষটা থাকছে, নার্ভ অস্থি পেশি সংযোগস্থলে যে সার্কোলেমাটা থাকছে তাকেই বলা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। এই অঞ্চলে এই পর্দাটি পুরু হয় এবং নিচের স্নায়ু সন্নিধি নালা বা সাইন্যাপটিক গাটার গঠন করে। গাটার মানে একটা গর্ত, যার মধ্যে নার্ভ প্রান্ত অবস্থান করে। প্রাক স্নায়ু সন্নিধি পর্দা এবং পরবর্তী স্নায়ু সন্নিধি পর্দার মধ্যবর্তী অংশটিকে স্নায়ু সন্নিধি স্থান বা স্নায়ু সন্নিধি ফাঁক বা সাইন্যাপটিক ক্লেফট বলা হয়। এই ব্যবধানটি হয় 20 to 30 মিলিমিটার। এই নালার নিচের দিকে পেশি পর্দার অনেকগুলি ভাঁজ দেখা যায়, এদের বলে সাবনিউরাল ফাঁক বা সাবনিউরাল ক্লেফট। এগুলি থাকার জন্য এই অঞ্চলে তলের আয়তন বেশি হয় এবং স্নায়ু সন্নিধি প্রেরক ভালোভাবে কাজ করতে পারে। কি বললাম? যে নার্ভ ঐচ্ছিক পেশি সংযোগস্থলে অবস্থিত একটি বিশেষ গঠন। নার্ভ অস্থি পেশি সংযোগস্থলে পেশিকোষ পর্দা বা যেটাকে বলা হয় সার্কোলেমা পরবর্তী স্নায়ু সন্নিধি পর্দা বা পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন বলা হচ্ছে। এই অঞ্চলে পর্দাটি পুরু এবং নিচের দিকে সেটা একটা নালা গঠন করে বা গর্ত গঠন করে, যার মধ্যে নার্ভ প্রান্ত থাকছে। প্রাক স্নায়ু সন্নিধি পর্দা এবং পরবর্তী স্নায়ু সন্নিধি পর্দার মধ্যবর্তী অংশে থাকে হচ্ছে স্নায়ু সন্নিধি স্থান বা স্নায়ু সন্নিধি ফাঁক, যেটাকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। এর ব্যবধান হচ্ছে 20 to 30 মিলিমিটার। এই নালার নিচের দিকে পেশি পর্দার অনেকগুলি ফোল্ড দেখা যায়, এদেরকে বলা হয় সাবনিউরাল ক্লেফট বা সাবনিউরাল ফাঁক। এগুলি থাকার জন্য এই অঞ্চলের তলের আয়তন বেশি হয়, কারণ ফোল্ডটা বেশি। যখন ফোল্ড খোলা হয় অনেকটা আয়তনে বেড়ে যায়, তো এই তলের আয়তন বেশি হয়, স্নায়ু সন্নিধি প্রেরক ভালোভাবে কাজ করতে পারে। এবার উত্তেজনা সংকোচন যোজনীতে চলে আসবো। উত্তেজনা সংকোচন যোজনী কি? পেশি ক্রিয়া বিভব, যেটা হচ্ছে মাসেল অ্যাকশন পোটেনশিয়াল, বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে পেশিকে অ্যাক্টিভেট করছে এবং তার সংকোচন ঘটছে। উত্তেজনা সংকোচন যোজন একটি পদ্ধতি যাহা পেশি ক্রিয়া বিভব এবং পেশি সংকোচনকে সংযোগ করছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে সক্রিয় করা পেশিকে এবং সংকোচন করা। তো এই উত্তেজনা সংকোচন যোজনীটা কি করছে না এক্সাইটও করছে, অ্যাক্টিভেটও করছে, প্লাস একসাথে সংকোচনেও কন্ট্রাকশনেও হেল্প করছে। এইটাই হচ্ছে যোজনী। এবার উত্তেজনা সংকোচন যোজনীতে এই ডিএইচপি এবং RYR এর কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। কীরকম না ঐচ্ছিক পেশিতে অবস্থিত সার্কোটিউবুলার তন্ত্র বা সার্কোটিউবুলার সিস্টেমে ট্রায়াড গঠন পাওয়া যায়। টি নালিকা এবং জলাধার সংযুক্ত দুটো নালিকা থাকে। ডিএইচপি বা ড্রাই হাইড্রোপাইরিডিক রিসেপ্টর গ্রাহক টি নালিকার সাথে যুক্ত এবং লম্বা নালিকা জলাধারে গায়ে RYR বা রানিডাইন রিসেপ্টর গ্রাহকযুক্ত থাকে, দুটোই থাকছে। এবার এই জলাধারে ক্যালসিয়াম আয়ন ক্যালসিকুইস্ট্রিন প্রোটিনের সাথে যুক্ত অবস্থায় থাকে এবং এর গাত্রে বা গায়ে অবস্থিত RYR গ্রাহকই হচ্ছে ক্যালসিয়াম নালিকা, এটা আমরা আগেই জেনেছি। তো ক্যালসিয়াম আয়ন ক্যালসিকুইস্ট্রিন প্রোটিনের সাথে যুক্ত অবস্থায় থাকছে। এবার পেশি ক্রিয়া বিভাগ সার্কোলেমার মধ্যে দিয়ে যাচ্ছে, টি নালিকার মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করছে কোষের। এবার এখানে অবস্থিত ডিএইচপিটা উত্তেজিত হচ্ছে, মানে ডাইহাইড্রোপাইরিডিন। আচ্ছা, এবার যখন ক্যালসিয়াম নালিকা খুলে যাচ্ছে RYR এর উদ্দীপনার কারণে, তখন ক্যালসিয়াম জলাধার থেকে বেরিয়ে আসছে। এবার পেশিকোষের মধ্যে ডেফিনেটলি ক্যালসিয়াম যখন বেড়ে যাচ্ছে তখন তার ঘনত্ব বাড়ছে। এবার ক্যালসিয়াম আয়ন তখন ট্রপোনিন সি এর সাথে যুক্ত হচ্ছে এবং পেশি সংকোচন ঘটাচ্ছে। তাহলে এভাবেই পেশি সংকোচন ঘটে এবং ক্যালসিয়াম পুনরায় লম্বা নালিকা এটিপি এর সাহায্যে পুনঃশোষিত হচ্ছে। তাহলে উত্তেজনা সংকোচন যে হচ্ছে সেখানে ডিএইচপি এবং RYR এর বিশেষ ভূমিকা রয়েছে। তার কারণ ডিএইচপির জন্য টি নালিকার সাথে যুক্ত এবং যেটা লম্বা নালিকা জলাধারে গায়ে RYR থাকছে, সেটা ক্যালসিকুইস্ট্রিনের সাথে মানে বাইন্ড করছে এবং ওই গাত্র বা নালিকাটা যেটা গ্রাহক RYR গ্রাহক হচ্ছে ক্যালসিয়াম নালিকা। তো যখনই অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে টি নালিকার মধ্যে দিয়ে যখন সেই ক্রিয়া বিভবটা প্রবেশ করছে কোষের ভেতর, তখন ডিএইচপিটা উত্তেজিত হচ্ছে এবং সেটার একটা প্রোটিন বিক্রিয়ার মাধ্যমে RYRটা আবার উত্তেজিত হলো, ক্যালসিয়াম নালিকা খুলে গেল, ক্যালসিয়াম জলাধারে থেকে বেরিয়ে আসছে, ক্যালসিয়াম পেশিকোষে বেশি হচ্ছে, তার ঘনত্ব বাড়ছে, তখন সেটা ট্রপোনিন সি এর সাথে যুক্ত হচ্ছে এবং পেশি সংকোচন ঘটাচ্ছে। ক্যালসিয়াম আবার পুনরায় লম্বা নালিকায় এটিপির সাথে পুনঃশোষিত হয়ে যাচ্ছে। এবারে যে ক্যালসিয়ামের সাহায্যে ক্যালসিয়ামেরই মুক্তি, সেইটা ব্যাপারটা কি, যে ক্যালসিয়াম হেল্প করছে, ক্যালসিয়ামেরই মুক্তি ঘটছে, সেই ব্যাপারটা কি না হৃৎপিণ্ড উত্তেজনা সংকোচন যোজনী সংক্রান্ত একটা ঘটনা। ঠিক আছে, হৃৎপেশির ক্ষেত্রে পেশিক্রিয়া বিভব হলে ডিএইচপি গ্রাহককে উত্তেজিত করছে, ক্যালসিয়াম নালিকা খুলছে, ক্যালসিয়াম কোষের মধ্যে প্রবেশ করছে, ক্যালসিয়াম RYR
গ্রাহকের সাথে যুক্ত হয়ে ROA এর গ্রাহক উত্তেজিত হচ্ছে, ক্যালসিয়াম নালিকা খুলে গেল, কোষের মধ্যে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গেল, হৃৎপেশির ক্ষেত্রে ক্যালসিয়ামের সাহায্যেই ক্যালসিয়াম নির্গত হলো। এটাই হচ্ছে ক্যালসিয়াম নিয়ন্ত্রিত ক্যালসিয়াম মুক্তি। একটু আগে এটা নিয়ে আলোচনা করলাম যে এটাই হচ্ছে ইসি কাপলিং এর মধ্যে এটা ধরা হয়েছে। যাই হোক, এবার মেটাবোট্রপিক এবং আয়নোট্রপিক গ্রাহক নিয়ে একটু আলোচনা করব। মেটাবোট্রপিক কি না, নার্ভ প্রেরক বস্তুগুলি যে সমস্ত গ্রাহকের মাধ্যমে কাজ করে সেটাই হচ্ছে একটা মেটাবোট্রপিক, একটা আয়নোট্রপিক। এবার মেটাবোট্রপিক মানে নার্ভ সন্নিধি পর্দায় অবস্থিত নন আয়ন নালিকা প্রোটিন বা নন আয়নিক চ্যানেল প্রোটিন, যা নার্ভ প্রেরক বস্তুর সাথে যুক্ত হচ্ছে, নার্ভ বিভব পরিবহনে সাহায্য করছে। নার্ভ প্রেরক বস্তু গ্রাহকের সাথে যুক্ত হলে জি প্রোটিনের পরিবর্তন হচ্ছে, এর ফলে আয়ন নালিকার পরিবর্তন হচ্ছে এবং উৎসেচক ক্রিয়ার মাধ্যমে রাসায়নিক বস্তু উৎপন্ন করে, যা দ্বিতীয় দূত বা সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে। নার্ভ বিভব পরিবহনে সাহায্য করছে, এর স্থায়িত্বকাল হচ্ছে বেশি। এই প্রকার গ্রাহকের উদাহরণ হচ্ছে অ্যাড্রিনার্জিক, মুস্কারিনিক অ্যাসিটাইল কোলিন গ্রাহক, যেটা M1, M2, M3, M4, M5 দ্বারা আমরা ডিনোট করতে পারি। অ্যাড্রিনার্জিককে α1, α2, β1, β2 এগুলো দিয়ে ডিনোট করতে পারি। এছাড়া ডোপামিনার্জিক গ্রাহক থাকছে D1, D2, নিউরোপেপটাইড Y গ্রাহক, VIP গ্রাহক, এগুলো হচ্ছে মেটাবোট্রপিক। আর আয়নোট্রপিক হচ্ছে নার্ভ প্রেরক বস্তুর সাথে যুক্ত নার্ভ সন্নিধি নার্ভ বিভব পরিবহনে সাহায্য করছে। তো এটা হচ্ছে নার্ভ সন্নিধি পর্দায় অবস্থিত আয়ন নালিকা প্রোটিন। আয়ন নালিকা প্রোটিনের একটি অংশের সঙ্গে নার্ভ প্রেরক যুক্ত হলে সেটাকে প্রোটিনের কনফর্মেশনাল পরিবর্তন বলা হয়। আয়ন নালিকা খুলে যাচ্ছে, তখন আয়নের ঘনত্ব কম ঘনত্বের দিকে চলে যায়, এটাকে বলা হয় বিষমবর্তন। সঠিক মাত্রায় বিষমবর্তন ঘটলে পরবর্তী নিউরন দিয়ে নার্ভ প্রবাহ বা নার্ভ বিভব পরিবাহিত হয়, গ্রাহকগুলি রাসায়নিক সংকেতকে তড়িৎ সংকেতে পরিবর্তন করে। 1 মিলিসেকেন্ডের এর স্থায়িত্ব কম হয়। আর যেখানে মেটাবোট্রপিকের সাহায্যে যে সময়কালটা সেটা হচ্ছে 10 মিলিসেকেন্ড, এর থেকে বেশি হচ্ছে। আচ্ছা, আর এটা হচ্ছে 1 মিলিসেকেন্ডেরও কম। এই গ্রাহকের উদাহরণগুলি হচ্ছে নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন গ্রাহক, গ্লাইসিন গ্রাহক, গাবা, MPA, NMDA ইত্যাদি। তাহলে এগুলো আয়নোট্রপিক। আর যেগুলো হচ্ছে জি প্রোটিনের মানে প্রোটিনের নার্ভ প্রেরক বস্তু গ্রাহকের সাথে জি প্রোটিনের পরিবর্তন হচ্ছে, আয়ন নালিকার পরিবর্তন হচ্ছে, উৎসেচক ক্রিয়ার মাধ্যমে রাসায়নিক বস্তু উৎপন্ন করছে, সেটা দ্বিতীয় মেসেঞ্জার সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করছে এবং নার্ভ বিভবে সাহায্য করছে। সেটা কিন্তু কখনোই ওই আয়নের পরিবর্তন বা আয়নগুলির ঘনত্বর জন্য কিন্তু এটা দায়ী নয়। তো এটা হচ্ছে মেটাবোট্রপিক, এটা সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করছে। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। এবার আমরা যদি একটু জিস্টে চলে আসি, আমরা একটু আলোচনা করে নিই বিভিন্ন ঐচ্ছিক হৃৎপেশি, অনৈচ্ছিক পেশি এগুলোর ব্যাপারে, বহির্গ্রাহকের ব্যাপারে, শ্বেতপেশি, এগুলো যদি আমরা আগেও আলোচনা করেছি, ঠিক আছে, তাও এই চ্যাপ্টারেও আমরা একটু আলোচনা করে নিচ্ছি। যে ঐচ্ছিক পেশির ক্ষেত্রে যেটা হয় যে বেলনাকার, দীর্ঘ এবং শাখা প্রশাখা বিহীন। হৃৎপেশির ক্ষেত্রে ক্ষুদ্র এবং শাখা প্রশাখা কিন্তু যুক্ত। অনৈচ্ছিক পেশি হচ্ছে মাকু আকৃতি বিশিষ্ট এবং শাখা প্রশাখা বিহীন। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি শাখা প্রশাখা বিহীন, হৃৎপেশি শাখা প্রশাখা যুক্ত। ঐচ্ছিক পেশি বেলনাকার দীর্ঘ, হৃৎপেশি ক্ষুদ্র, অনৈচ্ছিক পেশি মাকু আকৃতির। পেশিনালিকা তন্ত্র হচ্ছে সম্পূর্ণ ট্রায়াড উপস্থিত থাকছে ঐচ্ছিক পেশিতে। হৃৎপেশি স্বল্প উন্নত সম্পূর্ণ ডায়াড উপস্থিত থাকছে এখানে। আর অনৈচ্ছিক পেশিতে পেশি নালিকাতন্ত্র প্রাথমিক স্তরেই থাকে, খুব বেশি উন্নত এক্ষেত্রে নয়। নিউক্লিয়াস, প্রতিটি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে ঐচ্ছিক পেশিতে, প্রতিটি কোষে একটি নিউক্লিয়াস থাকে হৃৎপেশিতে, আর অনৈচ্ছিক পেশিতেও প্রতিটি কোষে একটি নিউক্লিয়াস থাকে। ঐচ্ছিক পেশিতে আড়াআড়ি ডোরা কাটা দাগ উপস্থিত, এজন্য সরেক আড়াআড়ি ডোরা কাটা দাগ উপস্থিত থাকে হৃৎপেশিতেও, আর অনৈচ্ছিকে থাকে না। মায়োফাইব্রিল সার্কোমিয়ার গঠন করছে, মায়োফাইব্রিল সার্কোমিয়ার গঠন করছে ঐচ্ছিক পেশি এবং হৃৎপেশিতে, আর মায়োফাইব্রিল সংকোচনশীল হচ্ছে অনৈচ্ছিকে। ইন্টারক্যালেটেড ডিস্ক হৃৎপেশিতে থাকে কিন্তু ঐচ্ছিক এবং অনৈচ্ছিকে থাকে না। কার্যগত সিনসিটিয়াম হৃৎপেশিতে উপস্থিত, আর অনৈচ্ছিক পেশিতে সিঙ্গেল ইউনিট উপস্থিত, বহু একক ইউনিট অনুপস্থিত, আর ঐচ্ছিক পেশিতে টোটালটাই অনুপস্থিত। প্রধানত অস্থির সাথেই যুক্ত হচ্ছে ঐচ্ছিক পেশি, আর হৃৎপেশি কোথায় পাওয়া যায় না? ডেফিনেটলি হৃৎপিণ্ডে, এবং আন্তর্যন্ত্রীয় অঙ্গে পাওয়া যায় অনৈচ্ছিক পেশি। রক্ত সঞ্চালন ঐচ্ছিক পেশিতে বেশি, হৃৎপেশিতে সবচেয়ে বেশি এবং অনৈচ্ছিক পেশিতে কম। দ্রুত এবং অনেকক্ষণ চলতে পারে ছন্দময় পদ্ধতি, টুইচের সময় অনেক কম ঐচ্ছিক পেশিতে, আর হৃৎপেশি ছন্দময় ধীর গতিতে চলে, টুইচের সময়কাল ঐচ্ছিক পেশির তুলনায় একটু বেশি হয়। আর অনৈচ্ছিক পেশি ছন্দময়, টুইচের সময়কাল ঐচ্ছিক পেশি বা হৃৎপেশির তুলনায় অনেক বেশি হয়। আর নিঃসারকাল হচ্ছে ঐচ্ছিক পেশির স্বল্পস্থায়ী, হৃৎপেশি বেশিক্ষণ স্থায়ী, এর ফলে ফ্যাটিক হয় না, বারবার এটা বলা হয়েছিল। আর অনৈচ্ছিক পেশি হচ্ছে বেশিক্ষণ স্থায়ী। অবসাদ,
সহজেই অবসাদগ্রস্ত হয়, ফ্যাটিক হয়ে যাচ্ছে ঐচ্ছিক পেশি, হৃদপেশি হয় না এবং অনৈচ্ছিক পেশিও মানে সহজে অবসাদগ্রস্ত হয় না। এবার যদি আমরা রিসেপ্টরের শ্রেণীবিভাগে চলে আসি, রিসেপ্টরের ক্ষেত্রে উদ্দীপকের উৎস এবং অবস্থানের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা হয়েছে। উদ্দীপকের উৎস এবং অবস্থানের ভিত্তিতে হচ্ছে এক্সট্রো রিসেপ্টর এবং ইন্ট্রো রিসেপ্টর, মানে অন্তঃগ্রাহক এবং বহিঃগ্রাহক। বহিঃগ্রাহককে যে সকল গ্রাহক দেহের বাইরের পরিবেশের পরিবর্তনে সাড়া দেয় তাকে বলা হয় বহিঃগ্রাহক। যেগুলো হচ্ছে দূরের পরিবেশে পরিবর্তনে সাড়া দিচ্ছে, শব্দ, গন্ধ, দৃশ্য, তাদেরকে দূরগ্রাহক বলে। আর যারা খুব কাছাকাছি সাড়া দিচ্ছে সেগুলো হচ্ছে ত্বকে অবস্থিত, যেমন স্পর্শ, তাপ ইত্যাদি, এদের হচ্ছে চর্মগ্রাহক বলে। তাহলে এগুলো হচ্ছে কিউটেনিয়াস রিসেপ্টর। আর টেলি রিসেপ্টর হচ্ছে কি না, শব্দ, গন্ধ, দৃশ্য, দূর থেকে, দূরের গ্রাহক। ওকে, এগুলো হচ্ছে বহিঃগ্রাহক। আর অন্তঃগ্রাহক কি, আচ্ছা যা হোক সেটার ব্যাপারে আসছি, যে সকল গ্রাহক দেহের ভেতরের পরিবেশের পরিবর্তনে সাড়া দিচ্ছে সেগুলো অন্তঃগ্রাহক, যেমন আন্তর্জন্ত্রীয় কোনো গ্রাহক। এবার উদ্দীপকের প্রকৃতি, এটা হচ্ছে উদ্দীপকের উৎস এবং অবস্থান, মানে লোকেশন ভিত্তিক। এবার প্রকৃতি অনুসারে যে টাইপটা কি রকম, সেটা হচ্ছে মেকানিক্যাল রিসেপ্টর হতে পারে, যেরকম স্পর্শ, যেরকম কি যে উদ্দীপক গ্রাহকের গঠনগত পরিবর্তন ঘটায় এবং তাকে উত্তেজিত করছে। রাসায়নিক গ্রাহক বা কেমিক্যাল রিসেপ্টর হচ্ছে যে পরিবেশের রসায়নগত পরিবর্তন হলে সাড়া দিচ্ছে, যেমন রক্তে অক্সিজেনের পরিমাণ কম হলে বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলেও এরা উত্তেজিত হচ্ছে। আর থার্মো রিসেপ্টর বা তাপগ্রাহক পরিবেশের তাপমাত্রা পরিবর্তন হলে উত্তেজিত হয়, যেমন ঠান্ডা, গরম ইত্যাদি। এবার কাজের, একটা গেল প্রকৃতি, একটা গেল লোকেশন। এবার হচ্ছে কাজের ক্ষেত্রে কি, যে ইন্দ্রিয়ানুভূতি অনুসারে গ্রাহক বা গ্রাহক কোষকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। ত্বক গ্রাহক বা কিউটেনিয়াস রিসেপ্টর কি দেহ ত্বকের যে ডার্মিস লেয়ারটা থাকে, ডার্মিসে অবস্থিত বিভিন্ন গ্রাহকের সাহায্যে স্পর্শ, তাপ, চাপ, বেদনা অনুভব করা যায়। স্পর্শ অনুভূতির জন্য মেজনার কণিকা বা মেজনার কর্পাসেল, মার্কেল ডিস্ক, মুক্ত নার্ভ প্রান্ত দায়ী। এই তিনটে জিনিস ভীষণভাবে দায়ী। উত্তাপ অনুভূতির জন্য র্যাফিনির প্রান্তস্থান এবং গলগি ম্যাজনির প্রান্তস্থান দায়ী উত্তাপের জন্য। তাহলে স্পর্শের জন্য দায়ী হচ্ছে মেজনার কণিকা, মার্কেল ডিস্ক, মুক্ত নার্ভ প্রান্ত বা ফ্রি নার্ভ এন্ডিং। তাপ অনুভূতির জন্য দায়ী হচ্ছে র্যাফিনির প্রান্ত, গলগি ম্যাজনির প্রান্তস্থান। ঠান্ডা অনুভূতির জন্য দায়ী হচ্ছে ক্রাউজের প্রান্তস্ফীতি। চাপ অনুভূতির জন্য দায়ী হচ্ছে প্যাসেনিয়ান কণিকা। যন্ত্রণা বা বেদনা অনুভূতির জন্য দায়ী নগ্ন নার্ভ প্রান্ত। স্পর্শ ও বেদনা অনুভূতির জন্য দায়ী গ্রাহকের সম্মিলিত সক্রিয়ার ফলে সুরসুরি ও চুলকানি অনুভূত হয়। যখন স্পর্শ হচ্ছে আবার বেদনাও হচ্ছে, মানে একটা টাইমে তো মানে একটু অন্যরকম সেন্সেশন হচ্ছে, ঠিক আছে। এই গ্রাহকগুলিকে আবার বহিঃগ্রাহক কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। আরও একবার বলে দিচ্ছি যে স্পর্শর জন্য মেজনার কণিকা বা মেজনার কর্পাসেল, মার্কেল ডিস্ক, মুক্ত নার্ভ প্রান্ত বা ফ্রি নার্ভ এন্ডিং। উত্তাপ অনুভূতির জন্য র্যাফিনিস এন্ড অর্গান, গলগি ম্যাজনি প্রান্তস্থান, এন্ড অর্গান অফ গলগি ম্যাজনি। ঠান্ডা অনুভূতির জন্য ক্রাউজের প্রান্তস্ফীতি। চাপ অনুভূতির জন্য প্যাসেনিয়ান কণিকা। যন্ত্রণা বা বেদনা অনুভূতির জন্য দায়ী হচ্ছে নগ্ন নার্ভ প্রান্ত। স্পর্শ বেদনা অনুভূতির জন্য দায়ী গ্রাহকের সম্মিলিত সক্রিয়ার ফলে সুরসুরি এবং চুলকানি অনুভূতি হচ্ছে। এরপরে আমরা চলে আসছি টানা গ্রাহক বা প্রোপোরিসেপ্টর ক্ষেত্রে। প্রোপোরিসেপ্টর হচ্ছে ঐচ্ছিক পেশিতে অবস্থিত পেশি, যে স্পিন্ডেল বা মাসেল স্পিন্ডেল থাকছে, কন্ডরাতে অবস্থিত গলগি কন্ডারের প্রান্তস্থান। অস্থিসন্ধিতে অবস্থিত অস্থিসন্ধি গ্রাহক বা জয়েন্ট রিসেপ্টর। অন্তঃকর্ণের ইউট্রিকল এবং অর্ধচন্দ্রাকৃতি নালীর মধ্যে অবস্থিত ভেস্টিবুলার গ্রাহক প্রোপোরিসেপ্টর শ্রেণীর গ্রাহক। এদের সাহায্যে দেহের অস্থিসন্ধির অবস্থান, পেশির দৈর্ঘ্য, টান বুঝতে পারা যায়। গ্রাহকগুলির উপর টান পড়লে এরা উত্তেজিত হচ্ছে, সেজন্য এদেরকে বলা হয় টান গ্রাহক। ভেস্টিবুলার যন্ত্রে অবস্থিত কেশ কোষ মানে হেয়ার সেল ভারসাম্যের গ্রাহক হিসেবে কাজ করে। এটা হচ্ছে টান গ্রাহক বা প্রোপোরিসেপ্টর। এরপরে রিসেপ্টরস ফর স্পেশাল সেন্সেস, যেটা হচ্ছে চোখ, কান, নাক, জিহ্বা, এখানে অবস্থান, যেমন ভিজুয়াল রিসেপ্টর। রেটিনাতে অবস্থিত রড ও কোন কোষগুলি দর্শন গ্রাহক হিসেবে কাজ করছে বা ভিজুয়াল রিসেপ্টর হিসেবে। এর সাহায্যে দৃশ্যবস্তু বুঝতে পারা যায়। অন্তঃকর্ণের অর্গান অফ কর্টিতে অবস্থিত কোষ, যে কেশ কোষগুলি থাকছে সেগুলো গ্রাহক রূপে কাজ করছে। শব্দ তরঙ্গ কানে প্রবেশ করলে কেশ কোষের কোষগুলি আন্দোলিত হচ্ছে এবং উত্তেজিত হচ্ছে, ফলে আমরা শব্দ শুনতে পারছি এবং বুঝতে পারছি। নাসা প্রাচীর, অলফ্যাক্টরি রিসেপ্টরের কথা চলে আসবো। নাসা প্রাচীরের শ্লেষ্মা ঝিল্লিতে ঘ্রাণ গ্রাহক কোষ, অলফ্যাক্টরি রিসেপ্টর সেল উপস্থিত। এই গ্রাহক কোষগুলি দ্বিমেরু নিউরন বা বাইপোলার নিউরন হচ্ছে। ঘ্রাণ উৎপাদনকারী অণুগুলি এই কোষকে উত্তেজিত করছে, ফলে বস্তুর গন্ধ বুঝতে পারা যায়। স্বাদ গ্রাহক বা টেস্ট রিসেপ্টর, স্বাদকুড়িতে অবস্থিত স্বাদ কেশ কোষগুলি স্বাদ গ্রাহক হিসেবে কাজ করে। স্বাদ বস্তুর অণুগুলি এই গ্রাহকের কোষগুলিতে উত্তেজিত করছে, ফলে বস্তুর স্বাদ আমরা বুঝতে পারছি। দর্শন, শ্রবণ, ঘ্রাণ গ্রাহকগুলিকে দূরগ্রাহক বা টেলি রিসেপ্টর বলা হচ্ছে। এরপর আমরা চলে আসি রিসেপ্টর ফর ভিজুয়াল সেন্সেস আর আন্তর্যন্ত্রীয় গ্রাহক। অন্তঃগ্রাহক না, এটা হচ্ছে আন্তর্যন্ত্রীয় গ্রাহক। আন্তর্যন্ত্রীয় মুক্ত নার্ভ প্রান্তগুলি, যেগুলো
প্রি নার্ভ এন্ডিং থাকছে, বেদনা অনুভূতির গ্রাহক রূপে কাজ করছে। এই নার্ভগুলো উত্তেজিত হলে বেদনা যন্ত্রণা অনুভূতি হচ্ছে। এছাড়া এইরূপ নার্ভপ্রান্তের উত্তেজনার ফলে ক্ষুধা, বমি বমি ভাব, অস্বাচ্ছন্দ্য ভাব, অবসাদ প্রভৃতি জাগ্রত হতে পারে। আন্তর্যন্ত্রে কিছু গ্রাহক আছে যারা সংবেদন উদ্রেক করে না, কিন্তু তারা অন্য কাজের সাথে যুক্ত। এদের মধ্যে প্রধান গ্রাহকগুলি হচ্ছে প্রেষগ্রাহক, প্রসারণ গ্রাহক, রসায়ন গ্রাহক, তাপগ্রাহক, আশ্রাবণ গ্রাহক, গ্লুকোরিসেপ্টর ইত্যাদি। তো প্রেষগ্রাহক বা প্যারোরিসেপ্টর হচ্ছে ক্যারোটিড সাইনাস এবং আর্চ অফ অ্যাওর্টা, এগুলোতে পাওয়া যাচ্ছে। রক্তচাপ বেড়ে গেলে উত্তেজিত হচ্ছে, রক্তচাপ নিয়ন্ত্রণে এই প্রেষগ্রাহক বা প্যারোরিসেপ্টর সাহায্য করছে। প্রসারণ গ্রাহক যেটা স্ট্রেচ রিসেপ্টর, মহাশিরা অলিন্দের প্রাচীর গাত্রে পাওয়া যাচ্ছে। মহাশিরা হৃৎপিণ্ডে রক্তচাপের বৃদ্ধি হলে এরা উত্তেজিত হচ্ছে। কেমোরিসেপ্টর ক্যারোটিড বডি, আয়োটিক বডি এবং মস্তিষ্কের মেরুলা অঞ্চলে থাকছে। রক্তে কার্বন ডাই অক্সাইড বেশি হলে অক্সিজেন পিএইচ কমে গেলে উত্তেজিত হচ্ছে। হৃৎপিণ্ডের কাজ, রক্তচাপ, শ্বসন ক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করছে। থার্মোরিসেপ্টর বা তাপগ্রাহক হাইপোথ্যালামাসে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ কেন্দ্র, এদেরকে পাওয়া যাচ্ছে, দেহ তাপ নিয়ন্ত্রণে সাহায্য করছে। আশ্রাবণ গ্রাহক বা যেটাকে বলা হয় অসমোরিসেপ্টর, এদের হাইপোথ্যালামাসে পাওয়া যায়। রক্তে অভিস্রবণ চাপ বেড়ে গেলে উত্তেজিত হচ্ছে, দেহ তরলে অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণে সাহায্য করছে। গ্লুকোরিসেপ্টর হাইপোথ্যালামাসে অবস্থিত গ্লুকোরিসেপ্টর খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণে সাহায্য করে। লাস্ট আমরা আলোচনা করব হচ্ছে শ্বেতপেশী এবং লোহিত পেশী সম্পর্কে। শ্বেতপেশী আমরা জানি দ্রুতগতি পেশী এবং লোহিত পেশী হচ্ছে ধীরগতি পেশী। শ্বেতপেশীর ব্যাস হচ্ছে বেশি আর লোহিত পেশীর কম। আড়াআড়ি ডোরাকাটা দাগ সুস্পষ্ট থাকে শ্বেতপেশীতে, এখানে অপেক্ষাকৃত অস্পষ্ট। জেড লাইন সরু, পেশীনালিকা উন্নত মানের, এখানে জেড লাইন চওড়া, পেশীনালিকা অনুন্নত। নার্ভ পেশী সংযোগস্থল বড় এবং জটিল প্রকৃতির থাকছে শ্বেতপেশীতে। লোহিত পেশীতে নার্ভ পেশী সংযোগস্থল ছোট ও সরল প্রকৃতির। মায়োগ্লোবিনের পরিমাণ কম, লোহিতে বেশি। মাইটোকন্ড্রিয়ার পরিমাণ কম, লোহিতে বেশি। পেশিতন্ত্রের অনুপাত রক্তচালকের সংখ্যা কম শ্বেতপেশীতে, রক্তচালকের সংখ্যা বেশি লোহিত পেশীতে। সংকোচন প্রসারণ একসঙ্গে পেশী যে টুইচ বলছে, এর জন্য লোহিত পেশীর তুলনায় কম সময় লাগছে। টুইচ কম বলে দ্রুতগতি পেশী দ্রুত টুইচ বলে, আর এক্ষেত্রে যেহেতু টুইচটা বেশি হচ্ছে তাই একে ধীরগতি পেশী বলছে। লিন কাল বা ল্যাটেন্ট পিরিয়ড কম, দ্রুত সাড়া দেয়। ল্যাটেন্ট পিরিয়ড বেশি, দ্রুত সাড়া দেয় না। লোহিত পেশী অনেকক্ষণ ধরে কাজ করতে পারে না, তাড়াতাড়ি অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। লোহিত পেশী অনেকক্ষণ ধরে কাজ করতে পারে, অবসাদগ্রস্ত তাড়াতাড়ি হয় না। গ্লাইকোলাইসিসের প্রক্রিয়া বেশি হয়, টিসিএ চক্রের প্রক্রিয়া কম ঘটে। গ্লাইকোলাইসিসের প্রক্রিয়া লোহিত পেশীতে কম হয় আর টিসিএ চক্রের প্রক্রিয়া বেশি ঘটে। অবায়বীয় পরিস্থিতিতে কাজ করার ক্ষমতা বেশি থাকে শ্বেতপেশীর, কারণ অক্সিজেন পরিমাণ কম হলেও অবায়বীয় পরিস্থিতিতে করতে পারছে, আর অবায়বীয় পরিস্থিতিতে কাজ করার ক্ষমতা কিন্তু লোহিত পেশীর কম থাকছে। তাহলে আজকের ক্লাস এইটুকুই। ভালো লাগলে অবশ্যই নিজের চেনা জানা কাউকে শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন।